সম্রাট, আমি বলছি ওকে ছেড়ে দাও। আই সে লিভ নাও সম্রাট। পুলিশ কমিশনার মাইনুল সম্রাটকে বলছে সাব ইন্সপেক্টর রফিককে ছাড়ার জন্য, কিন্তু সম্রাট মাইনুলের কথা না শুনে রফিককে মারতেই থাকে। রফিকের নাক মুখ ফেটে রক্ত পড়ছে। সম্রাটের রাগ যেন কমছেই না। মাইনুল সম্রাটকে টেনে তুলে গালে থাপ্পড় দিয়ে দু গালে শক্ত করে চেপে ধরে বলে, পাগল হয়ে গেছো তুমি? নিজের মধ্যে আসো সম্রাট, হুঁশে ফিরো। সম্রাট চোখ বাঁকিয়ে রফিকের দিকেই তাকিয়ে আছে। রফিক মাটিতে শুয়ে শুয়ে নিঃশ্বাসটুকু নিচ্ছে। মাইনুল সম্রাটকে টেনে অন্যদিকে নিয়ে যায়। দুজন কনস্টেবলকে বলে, রফিককে হসপিটালে নিয়ে যাও ফার্স্ট, আর রফিকের সেন্স ফিরলে কারোর সাথে কথা বলতে দেবে না। তোমরা দুজন ওখানে থাকবে, সেন্স ফিরলে সাথে সাথে আমাকে কল করবে। দুজন কনস্টেবল ভেতরে গিয়ে রফিককে ধরাধরি করে রুম থেকে বের করে নিয়ে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যায়। মাইনুল সম্রাটকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে আবার বলে, সম্রাট, তুমি একটা সিক্রেট মিশনে আসো। এমন পাগলামি করলে আমাদের এতদিনের সব প্ল্যান মাটি হয়ে যাবে। সম্রাট চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস ফেলে চোখ খুলে মাইনুলের দিকে তাকিয়ে বলে, কেউ যদি আমার মেঘার দিকে চোখ তুলে তাকায় আমি তাকে সারা জীবনের জন্য অন্ধ করে দেব। সম্রাটের কথা শুনে মাইনুল কিছু সময় চুপ করে থেকে শান্ত কণ্ঠে বলে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। মেফায়ার সিকিউরিটির দায়িত্বে আমি নিলাম, তুমি নিজের কাজে মনোযোগ দাও। সম্রাট আর কিছু না বলে বের হয়ে যায়। কি, আপনারা কিছুই বুঝতে পারতেছেন না তো? সাথেই তখন বুঝে যাবেন। চলুন কিছুটা পেছনে ফিরে যাই। আজ থেকে 3 মাস আগে রাস্তার এক পাশ দিয়ে আনমনে হেঁটে যাচ্ছে সম্রাট। গায়ে ময়লা একটা টি শার্ট, অনেক পুরনো একটা প্যান্ট, খালি পায়ে হাঁটছে। ক্ষুধায় ভালো করে হাঁটতেও পারছে না। একটা দোকানের সাথে গিয়ে কিছুটা চুপ করে দাঁড়িয়ে আছে। দোকানদার অনেক সময় সম্রাটকে তার দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ওই কিছু লাগবে তোর? সে কখন থেকে দাঁড়ায় আছোস? দেখা তো মনে হয় ফুটপাতে থাকোস। কিছু লাগলে নিয়ে যা এখান থেকে। যা। গা থেকে কি বাজে গন্ধ আইতেছে। তোর জন্য আমার দোকানে কাস্টমার আইব না। সম্রাট একবার নিচের দিকে তাকিয়ে দোকানদারের দিকে তাকিয়ে অনুরোধের কণ্ঠে বলে, আমার না খুব খিদে পাইছে, আজ 3 দিন হয় কিছু খাই না। আমার কাছে কোনো টাকা নেই, কিছু খাইতে দিবেন? তোর মতো রোজ আমার দোকানে কম করে হইলেও 100 আসে। সবাইরে ফ্রিতে খাবার দিলে আমার দোকান বন্ধ করতে হইব। এখানে দাঁড়াইয়া না থেকে অন্য কোথাও যা। বিশ্বাস করেন খুব ক্ষুধা পাইছে, আমার কিছু খেতে দিন। আমি আপনার কোনো কাজ করতে বললে করে দিব। দোকানদার কিছু না বলে দোকান থেকে বের হয়ে এসে সম্রাটের ঘাট ধরে ধাক্কা দেয়। সম্রাট গিয়ে রাস্তার পারে পড়ে। পাকা রাস্তায় হাত পড়ায় অনেকটা ছিলে যায়। সম্রাট হাত চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে। দোকানদার সম্রাটকে উদ্দেশ্য করে বলে, এরপর দোকানে আশেপাশে দেখলে এই যে চায়ের কেটলি গরম পানি দেখতেছস, মুখের মধ্যে মারমু। ভাগ এইখান থেকে ফকির নির্পোলা। বলেই দোকানদার গিয়ে দোকানে বসে। সম্রাট উঠে হাঁটতে থাকে। কিছু পথ হাঁটার পর আর হাঁটতে পারছে না। রাস্তার পাশে একটা বেঞ্চে বসে পড়ে। হঠাৎ সেখানে 4টা ছেলে এসে কিছু না বলে সম্রাটকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সম্রাট রাস্তায় বসে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, ভাই আমি আমি আপনাদের কি ক্ষতি করেছি? শুধু শুধু আমাকে কেন ফেলে দিলেন? 4জন ছেলের মধ্যে একজন এগিয়ে আসে সম্রাটের দিকে। মাথার চুল মেয়েদের মতো বড় বড়, মুখ ভর্তি দাড়ি। ছেলেটার নাম অর্ক। অর্ক সম্রাটকে লাথি দিতে সম্রাট রাস্তায় পড়ে যায়। অর্ক সম্রাটের বুকে পা রেখে বলে, তোর সাহস তো কম নয়, তুই এই অর্কর চোখের দিকে তাকিয়ে কথা বলিস? তুই জানিস আমি কে? এই পুরো ঢাকা শহর আমাদের কথা চলে। এখানে তোকে মেরে ফেলে দিলে কারো সাহস হবে না তোর লাশ নিয়ে কবরে শোয়ানোর জন্য। যদি নিজেকে জীবিত দেখতে চাস চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো এমন অবস্থা করবো নিজের পায়ে হেঁটে বাড়ি যেতে পারবি না। কথা বলেই অর্ক সম্রাটের বুক থেকে পা সরিয়ে বেঞ্চে এসে বসে পড়ে। সম্রাট উঠে দাঁড়িয়ে অর্ক দিকে তাকায়। অর্ক এটা দেখে আবার বলে, শুয়োরের বাচ্চা, তোর সাহস তো কম নয়, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, আবার আমার চোখের দিকে তাকিয়ে আছিস। 3 সেকেন্ড সময় দিলাম, আমার চোখের সামনে থেকে যা, নয়তো 4 সেকেন্ডের মাথায় পৃথিবীর আলো তোর জন্য হারাম হয়ে যাবে। সম্রাট আর কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে। কিছু দূর আসার পর একটা টিউবওয়েল দেখতে পায়। কাছে গিয়ে চোখে মুখে পানি দিয়ে পানি খেয়ে আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে চলে একটা পুরনো ভাঙা বাড়ির সামনে। বাড়ির ভেতরে গিয়ে মেঝে শুয়ে পড়ে। হ্যাঁ, এই বাড়িটাই সম্রাটের। বাড়িতে কোনো দরজা নেই। একটা প্লাস্টিকের কাগজ দিয়ে দরজার মধ্যে আটকে রেখেছে। রুমে কোনো খাট নেই। মেঝেতে কিছু খের বিছিয়ে উপরে একটা চাদর বিছিয়ে রেখেছে।
সম্রাট হয়ে শরীরের ব্যথায় কুকিয়ে ওঠে। এতক্ষণ যে সম্রাটকে সবার থেকে অবহেলা পেতে দেখলে সেই আমাদের গল্পের নায়ক। কেন সম্রাট এমন ভাবে আছে সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আম্মু, আর খাবো না, আমার পেট ফেটে যাবে তো এবার। চুপচাপ সবটুকু শেষ কর, না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছিস। ও আব্বু, তুমি কিছু বলো না। দেখো, জোর করে আমাকে কতগুলো খাবার খাওয়াচ্ছে। পাগল নাকি? আমি কিছু বলে এখন তোর আম্মুর থেকে বকা শুনবো নাকি? আর তাছাড়া রাতে না খেয়ে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আব্বু, তুমি আম্মুকে এত ভয় পাও কেন? ভয় পাবো কেন? আমি শুধু একটু ডরাই তোর আম্মুকে। হয়েছে তোমার, চুপচাপ খাবার খেয়ে নাও। মেয়েকে লাই দিয়ে দিয়ে তুমি এমন করেছো। যা বাবা, আমি আবার কি করলাম? বাইরের হাবি জাবি খাবার এনে দেয় কে শুনি? বাইরে খাবার খাইয়ে খাইয়ে বাজে অভ্যাস করে দিয়েছো। আচ্ছা, বাসায় খাবার খাই না বলে তো বাইরে থেকে এনে দেই। তবে তুমি যখন বলছো আজ থেকে বাইরের খাওয়া বন্ধ, মেঘা, মনে থাকবে তো? বলে কামরুল ইসলাম মেয়ের দিকে তাকিয়ে চোখ মারে। মেঘা মুচকি এসে বলে, কি বলে তার আগে চলুন উপরের বয়সের মানুষগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। মেঘা আমাদের গল্পের নায়িকা। এই শহরের টপ বিজনেসম্যান কামরুল ইসলামের একমাত্র আদরের মেয়ে। আর আখি ইসলাম একজন হাই স্কুলের শিক্ষিকা, ভীষণ সৎ মানুষ। এবার গল্প ফেরা যাক। একদম আব্বু, টিচার ম্যাম যা বলবে এখন থেকে তাই হবে। বাবা মেয়ে আমার সাথে মজা করা হচ্ছে? তুমি হা করে বসে আছো কেন? খাবার খেয়ে রুমে যাও। আর তুই হা করবি নাকি গিয়ে লাঠি নিয়ে আসবো? মেঘা আর কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নেয়। আখি ইসলাম মেয়ের মুখ মুছে দিতে দিতে বলে, এখন খাবারগুলো কে খেলো? সব সময় খাবার খাওয়ার সময় খাবো না, এরপর এমন করলে খবর আছে। তোর আম্মুর কথা কানে নিস না। এখন থেকে লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে খাবার নিয়ে এসে বামে খাবো। তোর আম্মুকে আর দেখিয়ে খাওয়া যাবে না। টিচার ম্যাম কিন্তু খুব রেগে আছে। আচ্ছা আব্বু, তুমি বলো তো, খেতে ইচ্ছে না করলে মানুষ কিভাবে খায়? সেটাও টিচার ম্যামকে কে বোঝাবে? নিজে যা ভালো মনে হয় তাই করবে। আচ্ছা, তুই শুয়ে রেস্ট নে, আমি রুমে যাই। আমাকে গিয়ে রুমে না পেলে এখানে এসে যদি দেখে তোর সাথে কথা বলছি তাহলে সব বুঝে যাবে। মেঘা কিছু না বলে চুপচাপ উঠে নিজের রুমে চলে যায়। রুমে এসে দেখে কামরুল ইসলাম তার রুমে বসে আছে। মেঘা এসে কামরুল ইসলামের পাশে বসে। কামরুল ইসলাম মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলে। কামরুল ইসলামের কথা শুনে মেঘা হাসতে থাকে। কামরুল ইসলামও হাসতে হাসতে মেয়ের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে। মেঘা শুয়ে শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ে। বিকেলে সম্রাট ঘুম থেকে উঠে বাইরে এসে ফ্রেশ হয়ে নেয়। এই রুমে এসে ব্যাগ নিয়ে কিছু সময় ব্যাগের দিকে তাকিয়ে থাকে। এরপর ব্যাগ খুলে মোবাইল বের করে মেঘাকে কল করে। মেঘা একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। মোবাইলের রিংটনের শব্দ শুনে মোবাইল হাতে নিয়ে সম্রাট নামটা স্ক্রিনে দেখে বিরক্ত হয়ে কল রিসিভ করে বলে, কি হয়েছে? কল কেন করেছো এখন? তোমার সাথে 2 দিন আগে কথা হয়েছে, গতকাল কল করলাম, কল রিসিভ করলে না। কি হয়েছে তোমার মেঘা? আমার সাথে কথা বলো না কেন তুমি? কথা বলতে ভালো লাগে না, তাই কথা বলি না। তোমাকে তো বলেছি আমাকে কল না করতে, তাও বেহায়ার মতো কেন বারবার কল করে আমাকে বিরক্ত করো? তুমি এমন করো কেন? কথা বলছো না কেন মেঘা? তুমি না আমাকে ভালোবাসো? 3 বছরের রিলেশন আমাদের, এত সহজে সবকিছু ভুলে গেলে? দেখো সম্রাট, তুমি আমার আব্বুর সম্পর্কে জানো। আব্বু যদি দেখে আমি মোবাইলে কথা বলি তাহলে আমাকে বাসা থেকে বের করে দিবে। আর রিলেশনে থাকলে সারাক্ষণ কথা বলতে হবে, এটা কি কোনো নিয়ম করা নাকি? আগের তোমাকে আর এখনকার তোমাকে আমি মেলাতে পারি না মেঘা। আমাকে জড়িয়ে রাখো, অথচ নিজেকে আড়ালে রাখো। কেন যে দুয়ার খোলো না জানা হলো না। বাধা থেকে একই সুরে, কাছে থেকেও তবু দূরে। বুঝি না এ কোন অবিচার, নিজেরই ভেতরে খুঁজি। ভাবি এই ধরা দিলে বুঝি, পেয়েও হারাই শতবার। দূষিত এই দুটি আঁখি কি দিয়ে ভরিয়ে রাখি বলতো? এ কেমন তোমার ছলনা? পাশাপাশি দুটি স্রোতে হয়ে গেছে শুরু হতে, কখনো না হয়েও একাকার। একই তুমি একই আমি, সাথে চলি সাথেই থাকি। মেলাবে এ ধারা কবে বলো? আর আমাকে পুড়িয়ে একা এ নুহুর খেলা দেখা। বলো না এবার, বলো না কেন এত অবহেলা করছো আমাকে মেঘা? কিসের জন্য করছো আমার সাথে এমন? এত আবেগ আসে কোথা থেকে তোমার? হ্যাঁ, আমি কল কাটছি, আর কল দিবে না। কথা বলতে ইচ্ছে করলে
আমি কল করব। বলেই মেঘা কল কেটে দেয়। সম্রাট মোবাইলের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে মোবাইল পাশে রেখে দেয়। ব্যাগ থেকে ল্যাপটপ বের করে ল্যাপটপ অন করে। পুলিশ কমিশনার মাইনুলকে একটা ফেক আইডি থেকে কল করে। পুলিশ কমিশনার মাইনুল শুধু জানে এই আইডিটা কার। মাইনুল তার বাসার হলরুমে বসে ছেলে মেয়েদের সাথে কথা বলছিল। কল আসায় মোবাইল নিয়ে ওপরে নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে কল রিসিভ করে। সম্রাটের মুখের অবস্থা দেখে বলে, সম্রাট, তোমার মুখের এই অবস্থা কেন? কার সাথে মারামারি করেছো? স্যার, আপনার জন্য আমার এই অবস্থা। একজন রাস্তার টোকাই বানিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন, যে যেভাবে পারছে সেভাবে অপমান করছে, ঘাড় ধাক্কা দিচ্ছে, কিছু বলতেও পারছে না কাউকে, চুপচাপ সব কিছু সহ্য করতে হচ্ছে। সম্রাট, তুমি তো ভালো করে জানো সব কিছু। কাউকে আমি বিশ্বাস করতে পারি না তোমাকে ছাড়া। আমি তোমাকে কথা দিচ্ছি, এটাই লাস্ট। এরপর তোমার আসল পরিচয় পুরো পৃথিবীর সামনে আমি করিয়ে দেবো। আচ্ছা, এখন বলো, কিছু কি করতে পারলে? আজকে মাত্র আসলাম, কাউকে চিনিও না এখানে, তবে মনে হয় একটা সূত্র পেয়েছি। কিছুদিনের মধ্যেই সবার খবর পেয়ে যাব, তারপর অবস্থা বুঝেই ঠিক করব কি করব। আমাদের হাতে মাত্র 4 মাস সময় আছে। এই 4 মাসের মধ্যে যা করার করতে হবে, নয়তো সব কিছু শেষ হয়ে যাবে সম্রাট। ডোন্ট ওয়ারি স্যার, আমি সব কিছু ঠিক করে নেব। আর হ্যাঁ, আমার বিকাশে কিছু টাকা পাঠিয়ে দিন। আসার সময় কিছু তো আনতে দিলেন না। সারাদিন শুধু পানি খেয়েছিলাম, ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। তবে এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। এরপর তোমাকে যে কোনো একটা কাজ ঠিক করে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হবে। স্যার, আপনার জন্য আর কত কি যে করতে হবে। এটা আমার জন্য না সম্রাট, আমাদের দেশের জন্য। তোমাদের দেশের জন্য, সরি। এটা আমার জন্য না সম্রাট, আমাদের দেশের জন্য, তোমার দেশের জন্য। আমরা দেশের জন্য লড়ছি, দেশের মানুষের জন্য লড়ছি সম্রাট। জি স্যার। আচ্ছা, আমি এখন রাখছি, টাকা পাঠিয়ে দিন, কিছু খেয়ে তারপর কাজে লেগে যাই। পুলিশ কমিশনার মাইনুল ঠিক আছে বলে কল কেটে দেয়। সম্রাট মোবাইল হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। কিছু সময়ের মধ্যে পুলিশ কমিশনার মাইনুল সম্রাটের বিকাশে টাকা পাঠায়। সম্রাট একটা বিকাশ দোকানে গিয়ে টাকা তুলে নেয়। এরপর একটা রেস্টুরেন্টের সামনে চলে আসে খাবার খাওয়ার জন্য। রেস্টুরেন্টের ভেতরে যেতে নিলে রেস্টুরেন্টের দারোয়ান সম্রাটকে বাধা দেয়। সম্রাট দারোয়ানের দিকে তাকিয়ে বলে, কি হলো? আপনি আমাকে বাধা দিচ্ছেন কেন? আমি তো খাবার খেতেই ভিতরে যাব। দেখে তো মনে হচ্ছে রাস্তার টোকাই। এত বড় রেস্টুরেন্টে বাপের জন্মে খেয়েছিস তুই? এখানে ভিক্ষা দেওয়া হয় না। নিজের যোগ্যতা অনুযায়ী রাস্তার ফুটপাতে যে কোনো হোটেলে আছে সেখানে যা। আর আমি টাকা দিয়েই খাবো, আমার কাছে টাকা আছে। তোর কাছে কত টাকা আছে সেটা তোর পোশাক দেখেই বোঝা যাচ্ছে। এই রেস্টুরেন্টে শুধু বড় লোকেরা আসে, তোর মতো ফকিন্নিরা নয়। ভালোই ভালোই চলে যা, নয়তো এই যে হাতে লাঠি দেখছিস, পিটিয়ে নাক মুখ ফাটিয়ে দিব। ভাগ শালা ফকিন্নি। সম্রাট আর কিছু না বলে উল্টো দিকে ঘুরে হাঁটতে থাকে। সম্রাট বুঝে গেছে এই পোশাক পরে থাকলে তাকে কেউ পাত্তা দেবে না। সম্রাট একটা শপিং মলের সামনে এসে তাকিয়ে আছে। শপিং মলের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। সে কি তার সাথে একই আচরণ করবে কি না সেটা ভাবছে। ভাবনা বাতিয়ে শপিং মলের ভিতরে যেতে থাকে। শপিং মলের গেটের কাছে আসতেই তার সামনে একটা লাঠি দিয়ে বাধা দেয়। সম্রাট দারোয়ানের দিকে তাকায়। দারোয়ান সম্রাটের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, এই বেটা, ভিতরে কোথায় যাচ্ছিস? এই শপিং মলে একটা টি শার্ট কিনতে তোর সারা জীবন কাজ করতে হবে। ফুটপাতে তোর মতো লোকের জন্য সস্তা জামা কাপড় বিক্রি করে, ওখানে যা। দেখুন, আমি টাকা নিয়ে এসেছি, আপনার কাজ এখানে ঝামেলা হয় কি না সেটা দেখা, আপনি সেটা করুন। সম্রাটের কথা শুনে দারোয়ান রেগে সম্রাটের গালে থাপ্পড় দিয়ে বলে, শালা ফকিনির পোলা, তুই আমাকে আমার দায়িত্ব শেখাস? দেখাই বোঝা যায় চোর তুই। শপিং মলের ভিতরে গিয়ে বড় লোকের কোনো মেয়ে দেখে তার ব্যাগ চুরি করে পালানোর ধান্দা। থাপ্পড় একটা খেয়েছিস? এখান থেকে না গেলে লোকজন ডেকে গণধোলাই দিয়ে তাড়াবো। সম্রাট আর কিছু না বলে ঘুরে হাঁটতে থাকে। রাস্তার পাশে ফুটপাতে অনেকগুলো দোকান। সেখান থেকে কটা টি শার্ট আর প্যান্ট কিনে চলে আসে রাস্তার পাশে একটা হোটেলে। একজন এসে বলে, কি লাগবে বলেন। 1 প্লেট ভাত আর মাংস নিয়ে আসুন, আর হ্যাঁ, সালাদ একটু বেশি করে আনবেন। লোকটা সম্রাটের দিকে কিছু সময় তাকিয়ে থেকে চলে যায়। একটু এবার ভাত আর মাংস দিয়ে যায়। সম্রাট মুখে খাবার দিতে যাবে, ঠিক তখনই সেখানে অর্ক আসে, তার সাথে 3 জন আসে। অর্ককে দেখে দোকানদার দৌড়ে সম্রাটের কাছে এসে, ছোট মালিক, আপনি আমার হোটেলে কি লাগবে বলেন, আমি এনে দিচ্ছি। ভাইজান পাঠাইছে, তুই নাকি এই মাসে চাঁদা দাস নাই? আসলে ছোট মালিক, আমার বউটার বাচ্চা হয়েছে, হাসপাতালে অনেক টাকা লাগা গেছে, আমি সামনের মাসে দিয়ে দেবো।
ভাইজানের টাকা না দিয়ে তুই বাচ্চা হয়েছস, টাকা বাইর করে দে, নয়তো তোর বাচ্চা বাপ রাখার জন্য তোর জীবিত পাইব না। ছোট মালিক, আমার কাছে এখন এত টাকা নাই, আমারে কয়টা দিন সময় দেন। দোকানদারের কথা শুনে অর্ক রাগে লুকে দোকানদারের দিকে তাকায়। দোকানদারের কলার টেনে রাগে কণ্ঠে বলে, এই মুহূর্তে টাকা বের কর, নয়তো তোর দোকানের এমন অবস্থা করব সারা জীবন ভিক্ষা করে খাইতে হইব। বলেই অর্ক দোকানদারকে ধাক্কা দেয়। দোকানদার মাথা নিচু করে গিয়ে কেসে যা টাকা আছে সব এনে অর্কর হাতে দেয়। অর্ক টাকা হাতে নিয়ে বলে, সময় মতো আগামী মাসের টাকা দিয়ে আসবি, যদি আমার আসতে হয় তাহলে ভালো হবে না। বলেই অর্ক চলে যেতে নিলে চোখ যায় সম্রাটের দিকে। সম্রাটের সামনে সে একটা চেয়ার টেনে বসে বলে, তো সে না যাকে আজকে রাস্তায় ফেলে মেরেছি, এই শহরে নতুন নাকি? আগে তো তোকে দেখিনি। নাম কি তোর? সম্রাট একবার অর্ক দিকে তাকিয়ে আবার খেতে থাকে। এটা দেখে অর্ক রেগে বলে, ফকিন্নির পল, আমি তোরে জিজ্ঞেস করছি, তুই উত্তর না দিয়ে চুপচাপ খাচ্ছিস। বলেই অর্ক সম্রাটের প্লেটে পানি ঢেলে দিয়ে বলে, নে এবার খা। সম্রাট চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে। এটা দেখে অর্ক বলে, ওলে বাবালে, সাহেবের রাগ হচ্ছে। এই দেখ দেখ সাহেব কেমন ফোঁস করছে। অর্ক কথা শুনে সবাই একসাথে হাসতে থাকে। অর্ক সম্রাটের শার্টের কলার ধরে টেনে দাঁড় করিয়ে গলা চেপে ধরে বলে, চোখ নামিয়ে থাকবি সব সময়। এরপর যদি আমার চোখের তোকে তাকাতে দেখি তাহলে চোখ টেনে তুলে ফেলবো। যা সর, শালা ফকিন্নি। বলেই সম্রাটকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবাইকে নিয়ে অর্ক চলে যায়। সম্রাট উঠে সোজা হয়ে দাঁড়িয়ে দোকানদারের কাছে গিয়ে খাবার বিল দিয়ে বলে, আচ্ছা, আপনি ওনাকে টাকা কেন দিয়ে দিলেন? আর আপনাকে এতগুলো কথা বললো, আপনি কিছু বললেন না? পুলিশের কাছে গিয়ে ওর নামে কমপ্লেন করেন না কেন? সম্রাটের কথা শুনে দোকানদার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, পুলিশ ওদের কথায় উঠে আর বসে। পুলিশ শুধু নামেই জনগণের বন্ধু, আর বাস্তবে ওদের পা চেটে খায়। সম্রাট আর কিছু না বলে চুপচাপ হোটেল থেকে বের হয়ে হাঁটতে থাকে। কিছু পথ হাঁটার পর হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে একজন পুলিশ অফিসার। সম্রাট কিছু বলতে যাবে তার আগেই পুলিশ অফিসার সম্রাটের কাছে এসে গালে কয়েকটা থাপ্পড় দিয়ে সম্রাটের কলার টেনে ধরে বলে, এই শালা, চোখে দেখিস না? পুলিশ অফিসারের গায়ে ধাক্কা দিস? আমি এই শহরের সাব ইন্সপেক্টর রফিক। কোথা থেকে আসছিস বল? দেখে তো মাস্তান মনে হয়। নিশ্চয়ই কাউকে মারার জন্য প্ল্যান করছিস, সেই জন্য চোখে দেখতে পাসনি। কি বলছেন আপনি স্যার? আমি কেন মাস্তান হতে দেবো? আমি তো মাত্র খাবার খেয়ে আসলাম হোটেল থেকে, বাসে যাচ্ছি। তোর মতো এমন অনেক দেখেছি। তোর হাতে এগুলো কিসের ব্যাগ? দেখি ব্যাগ দে। স্যার, এগুলোতে আমার জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি। আপনি আমাকে যা ভাবছেন আমি তা নই। সাব ইন্সপেক্টর রফিক সম্রাটের কথা পাত্তা না দিয়ে হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে উল্টো করে ধরে। ব্যাগে থাকা জামা কাপড়গুলো মাটিতে পড়ে যায়। এই রফিক আর কিছু না বলে সম্রাটের গলা ছেড়ে দেয়। সম্রাট চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে। এটা দেখে রফিক সম্রাটের থুতনিতে চেপে ধরে বলে, তুই আমাকে রাগ দেখাচ্ছিস? তোর সাহস তো কম না। থানায় নিয়ে গিয়ে এমন অবস্থা করব, নিঃশ্বাসও নিতে কষ্ট হবে। যা ভাগ শালা। বলে সম্রাটকে ধাক্কা দেয়। সম্রাট মাটিতে পড়ে যায়। রফিক তার সাথে থাকা কনস্টেবলদের নিয়ে চলে যায়। সম্রাট মাটি থেকে উঠে জামা কাপড় তুলে ব্যাগে ভরে একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। কি অবস্থা করে রেখেছিস? চুলের এত বড় হয়ে গেছিস, আর চুলগুলো ঠিক রাখতে পারিস না? আমার আম্মু থাকতে আমি কেন এত কষ্ট করব? তুমি বলেছো চুল বড় রাখতে, তাই তুমি আমার চুলের যত্ন নিবে। আমি কতবার বলেছি চুল কেটে একটু ছোট করে নিই। এক থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব। এত সুন্দর চুলগুলো কাটার কথা বলে। তাহলে আবার বলো কেন চুলের কথা? আহ, আস্তে আম্মু, এত জোরে চুল টান দিলে চুল সব উঠে চলে আসবে তো। চুপ করে একটু বসবি তুই? তোর কথার জ্বালায় চুলে ভালো করে তেলও দিতে পারছি না। মেঘা চুপ করে বসে আছে। আখি ইসলাম মেয়ের মাথায় তেল দিয়ে চুল আছড়ে দেয়। এদিকে অর্ক একটা পুরোনো বাড়িতে ঢোকে। চেয়ার উপর পা রেখে বসে আছে মীর। এই শহরের সবাই মীর নামটাকে ভয় পায়। আমাদের গল্পে ফিলেন, ঠোঁটে জ্বলন্ত সিগারেট, চোখে কালো চশমা, ডান হাত জুড়ে ট্যাটু আঁকা। চুলগুলো ঘাড় ছাড়িয়ে অনেকটা নিচে। অর্ক এগিয়ে গিয়ে মীরের পা ছুঁয়ে সালাম করে। মীর হাত উঠিয়ে তুলে। অর্ক মীরের সামনে দাঁড়িয়ে একটা ব্যাগ এগিয়ে দেয়। মীর ব্যাগ হাতে নিয়ে চোখ থেকে চশমা খুলে অর্ক দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে,
ব্যাগের ওজনে তো কম কেন? সবাই বলছে কাজ কম, তাই টাকা দিতে চাইছে না ভাই। অর্কর কথা শুনে মেয়ে চেয়ার থেকে উঠে সজোরে চেয়ারে লাথি দিয়ে চেঁচিয়ে বলে ওঠে। ওরা কি ভুলে গেছে এই মীরকে? ওদের কি করতে পারি আমি ওরা জানে না, নাকি তোরা সব অচলে গেছিস? ভাই আমরা অচল হয়নি, আপনি শুধু একবার আদেশ করুন, আজকেই কয়েকটা লাশ ফেলে দিয়ে আসি। সব কিছু আমি বলে দিছি। সব কিছু আমি বলে দিলে তুই আছিস কেন? এই শহরের মোস্ট মাফিয়ার ছোট ভাই তুই। আমার পরে এই চেয়ারে তুই বসবি, কিন্তু তোর কাছে হিজড়াদের মতো এই চেয়ারে বসার কোনো যোগ্যতাই নেই তোর। মীরের কথা শুনে অর্কর মাথায় আগুন জ্বলে ওঠে, রেগে মেগে বের হয়ে যায়। হঠাৎ দেখে রাস্তা দিয়ে একটা ছেলে বাইক নিয়ে আসছে। অর্ক হাতের ইশারায় থামাতে বলে। ছেলেটা বাইক থামিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই অর্ক ছেলেটার কপালে রিভলভার ঠেকিয়ে গুলি করে দেয়। মুহূর্তেই ছেলেটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে পাশের একটা দোকানে বসে সাব ইন্সপেক্টর রফিক চা খাচ্ছে। গুলির শব্দ শুনে সাথে সাথেই সেখানে এসে দেখে অর্ক রাগী লুকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। রফিক কনস্টেবলদের চলে যেতে বলে। অর্কর সামনে এসে বলে, ছোট ভাই কি হয়েছে? কি করেছে এই ছেলেটা? মারতে ইচ্ছে হয়েছে তাই মেরেছি, কোনো অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে এখানে সব কিছু শেষ কর। আপনি কোনো চিন্তা করবেন না ছোট ভাই, আপনি যান, আমি দেখছি। অর্ক কিছু না বলে পকেট থেকে একটা টাকার বান্ডিল বের করে রফিকের হাতে দিয়ে চলে যায়। রফিক কনস্টেবলদের ডেকে বলে লাশটা নিয়ে কোনো রেল লাইনের মাঝে ফেলে আসতে। কনস্টেবলগুলো ঠিক আছে বলে লাশটা ধরাধরি করে নিয়ে চলে যায়। পরের দিন সকাল 10টায় সম্রাট দাঁড়িয়ে আছে মেঘার ভার্সিটির সামনে একটা দোকানে, ছোট সিগারেট। পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরাতে গেলে কোথা থেকে অর্ক ওর দলবল নিয়ে এসে সম্রাটের হাত থেকে লাইটার নিয়ে যায়। সম্রাট পাশে তাকিয়ে দেখা অর্ক। অর্ক সিগারেট ধরে সম্রাটের দিকে তাকিয়ে বলে, আমি যেদিকে যাই সেদিকেই তুই আমাকে ফলো করছিস নাকি? আর এই ভার্সিটিতে কেন এসেছিস? মেয়ে পটানোর জন্য? তোর মধ্যে খ্যাতকে কেউ পাত্তা দিবে না, 5 মিনিট পর এখানে সে যেন তোকে না দেখি। বলে অর্ক চলে যায়। সম্রাট দোকানদার থেকে একটা লাইটার নিয়ে সিগারেট চালায়। একটা টান দিয়ে ভার্সিটির গেটে তাকায়, দেখে অর্ক আর ওর ছেলেরা কয়টা মেয়েকে বিরক্ত করছে। একটু ভালো করে মেয়েগুলোর দিকে তাকাতেই দেখে একটা মেয়ে আর কেউ না, তার ভালোবাসার মানুষ মেঘা। এত সুন্দর তুমি, আমার তো পুরাই মাথা নষ্ট। এত সুন্দর যৌবন একা একা কেন নষ্ট করছো বেবি? চলো আমার সাথে, ফুল মাস্তি করব, তুমিও মজা পাবে আর আমিও। অর্কর কথা শুনে মেঘা রেগে অর্কর গালে থাপ্পড় দেয়। অর্ক রাগে চোখে মেঘার দিকে তাকায়। মেঘা রাগে কণ্ঠে বলে, এই বাস্টার্ড, বাসায় মা বোন নেই? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তোর বাপ মা তোকে শিক্ষা দেয়নি? এখনো তো একটা থাপ্পড় দিয়েছি, সামনে থেকে ভালোই ভালোই চলে যা, নয়তো পায়ের জুতো খুলে মারবো। তোর এত বড় সাহস তুই অর্কর গায়ে হাত তুলিস? তোকে ভালো করে বলেছিলাম কিন্তু তুই শুনলি না। এই অর্কর চোখ একবার যার দিকে পড়ে, অর্ক তোকে শিয়ালের মতো ছিঁড়ে খায়। তোর শরীরের প্রতিটি অংশ আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। সম্রাট সবকিছু দূর থেকে দাঁড়িয়ে শুনছিল। দোকানদারের দিকে তাকিয়ে তার গলা থাকা গামছা দিয়ে মুখ বেঁধে নেয়। অর্ক যখনই মেঘার গায়ে হাত দিতে যাবে তখনই অর্ক ফিল করে কেউ তার ঘাড় চেপে ধরে আছে। অর্ক মাথায় এদিক সেদিক ঘোরাতে চাইছে, কিন্তু একটা হাত তাকে এতটাই শক্ত করে চেপে ধরে আছে সে ঘাড় নাড়াতে পারছে না। অর্কর সাথে একজন সম্রাটকে মারতে এলে সম্রাট ছেলেটার বুকে লাথি দেয়। ছেলেটা গিয়ে ভার্সিটির গেটের সাথে বাড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। সবার চোখ মাটিতে পড়ে থাকা ছেলেটার দিকে। ছেলেটা নড়াচড়া করছে না, মাথা থেকে রক্ত জায়গা লাল হয়ে গেছে। ভয়ে অর্কর সাথে থাকা ছেলেরা পিছিয়ে সরে যায়। সম্রাট অর্ককে নিজের দিকে ঘুরিয়ে অর্কর হাঁটুতে লাথি দেয়। অর্ক হাঁটু ধরে বসে আছে। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। সম্রাট অর্কর বুকে লাথি দেয়। অর্ক গিয়ে মেঘার পায়ের কাছে পড়ে। মেঘা পেছনে সরে গিয়ে সামনে মুখে গামছা পেঁচিয়ে রাখা ছেলেটার দিকে তাকায়। সম্রাট আশেপাশে তাকিয়ে একটা বাঁশ ঝাড় দেখে, সেখানে এগিয়ে যায়। একটা চিকন বাঁশের কঞ্চি ভেঙে অর্কর কাছে এসে ইচ্ছে মতো মারতে থাকে। অর্ক হাউ মাউ করে কান্না করছে। কিছু সময় পর সম্রাট চলে যায়। মেঘা সামনে তাকিয়ে লোকটাকে ধন্যবাদ দিতে যাবে তার আগেই দেখে লোকটা উধাও। মেঘা তার বান্ধবীদেরকে স্বপ্নাকে বলে, লোকটা কোথায় গেল? কখন চলে গেছে? আমার কেন জানি লোকটা কি সম্রাটের মতো লাগলো। তুই পাগল নাকি? ওই ফকিরটা তো
ভালো করে কথা বলতে পারে না। আর যে ছেলেটা আমাদের হেল্প করলো, ঠিক তামিল সিনেমার কোনো নায়কের মতো লাগলো। তোর বয়ফ্রেন্ড থাকতে অন্য ছেলে দেখে ফিদা হয়ে গেলি? ও আমার বয়ফ্রেন্ড না কচু, আমাকে ঠিক মতো 3 বেলা খাবারই দিতে পারবে না। ওর সাথে টাইম পাস করা যায়, সারা জীবন থাকা যায় না। এখন চল তো বাসায় যাই। বলেই মেঘা আর স্বপ্না একটা রিক্সা নিয়ে যে যার বাসায় চলে যায়। এদিকে সম্রাট দোকানদারের কাছে এসে তার গামছা দিয়ে সিগারেট জ্বালিয়ে হাঁটতে থাকে। এদিকে অর্কর সাথে থাকা ছেলেগুলো মীরের কাছে এসে বলে একটা ছেলে অর্ককে মারছে। মীর রেগে চেয়ার থেকে উঠে ছেলেগুলোর সামনে এসে সবাইকে গুলি করে মেরে ফেলে। রাগী কণ্ঠে বলে, কুত্তার বাচ্চারা, আমার ভাইকে একজন মারছে আর তোরা পালিয়ে এসেছিস? এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? চল আমার সাথে। বলেই মীর কিছু লোকজন নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে বুলেট গতিতে গাড়ি ড্রাইভ করে চলে আসে ভার্সিটির সামনে। এসে দেখে অর্ক মাটিতে পড়ে আছে, সারা মুখে রক্তের দাগ। মীর চেঁচাতে চেঁচাতে বলে, আশেপাশে খুঁজে দেখ কুত্তার বাচ্চা কোথায় গেছে। যে আমার ভাইয়ের এই অবস্থা করেছে আমি তাকে জানে মেরে ফেলবো। সবাই আশেপাশে খুঁজতে থাকে কিন্তু কাউকেই দেখতে না পেয়ে এসে একজন বলে কেউ কোথাও নেই। মীর ভার্সিটির সামনে থাকা দোকানে এগিয়ে যায়। মীরকে দেখে দোকানদার ভয়ে দোকান থেকে বের হয়ে এসে বলে, ভাই আপনি কি লাগবে বলুন। কে আমার ভাইকে মেরেছে বল? কে এসেছিল এখানে? আমি কাউকে দেখিনি ভাই, তবে একটা ছেলে এসে আমার থেকে গামছা নিয়ে যায়, আবার কিছুক্ষণ পরে সে গামছা দিয়ে চলে যায়। কেমন দেখতে ছিল বল? খুব সুন্দর আর স্মার্ট দেখতে একটা ছেলে, তবে আমি দেখলে চিনতে পারবো না। আমি দোকানের হিসাব নিয়ে ব্যস্ত ছিলাম, তাই মুখটা ভালো করে দেখতে পারিনি। মীর আর কিছু না বলে চলে আসে তার ভাইয়ের কাছে। ভাইকে ধরে হাসপাতালে নিয়ে আসে আর তার ছেলেদের বলে খুঁজে বের করতে কে ছিল। এদিকে সন্ধ্যা তার ছোট বাড়িতে এসে শুয়ে আছে। এদিকে মেঘা বাসায় আসতেই আখি ইসলাম এত তাড়াতাড়ি মেয়েকে বাসায় চলে আসতে দেখে বলে, কিরে, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? ফাঁকি দিতে একদিনও বলিস না? বাপের মতো সব সময় কাজে ফাঁকিবাজি। আচ্ছা মো, তুমি সব সময় আমাকে আর এত কিউট সুইট আবুকে বকো কেন? বকা খাবার কাজ করলে বকবো না? বল, কেন এত তাড়াতাড়ি বাসায় এসেছিস ক্লাস না করে? আমু, আমি কি এখন স্কুলে পড়ি নাকি যে সব ক্লাস করে তারপর আসবো? ইম্পর্টেন্ট ক্লাস করলেই হয় শুধু। আর তাছাড়া আমি তো বাসায় পড়ি, তাই না? হ্যাঁ, কতটা পড়িস সেটা তো ভালো করে জানি। বাপ আসলেই আড্ডা মারতে বসিস, বাপ বেটি। সব সময় বকাবকি। বলেই মেঘা তার রুমে চলে যায়। আখি ইসলাম রাগে লুকিয়ে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেঘা নিজের রুমে এসে ব্যাগ রেখে ড্রেস চেঞ্জ করে বেডে বসে ভাবছে একটু আগের ছেলেটা সত্যি সত্যি সম্রাট ছিল না তো। মোবাইল বের করে সম্রাটকে কল করে। সম্রাটের চোখ মাত্রই লেগেছে। মোবাইলের রিংটোনে ঘুম ভেঙে যায়। মোবাইল হাতে নিয়ে দেখে মেঘা নামটা স্ক্রিনে ছলছল করছে। মেঘা কল করেছে দেখে সম্রাট এক লাফে উঠে বসে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সাথে সাথে কল রিসিভ করে সম্রাট বলে, মেঘা, তুমি আমাকে কল করেছো? আই ক্যান্ট বিলিভ। আমি কি সত্যি দেখছি? এত খুশি আবার কিছু নেই। একটু আগে তুমি কোথায় ছিলে? কোথায় ছিলাম বলতে কি বলতে চাইছো? বুঝতে পারছি না। প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করছো কেন? কোথায় ছিলে একটু আগে সেটা বলো। আমি তো আমার বাসায় ছিলাম, হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো? আমি কিন্তু কোনো মেয়ের সাথে ছিলাম না। কোনো মেয়ের সাথে থাকলেও আমার কোনো সমস্যা নেই। তুমি কি কিছুক্ষণ আগে আমার ভার্সিটির সামনে এসেছিলে? তুমি তো তোমার ভার্সিটির সামনে গেলে রেগে যাও, তাই যায়নি। তবে তুমি বললে কালকে আসতে পারি। কোনো প্রয়োজন নেই, রাখছি, পড়তে হবে। বলে মেঘা সম্রাটকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। সম্রাট একটা দীর্ঘশ্বাস ফেলে মোবাইলের দিকে তাকিয়ে আছে। মোবাইল রেখে সম্রাট আবার শুয়ে পড়ে। এদিকে সাব ইন্সপেক্টর রফিক মীরের বাসায় বসে আছে। মীরের চোখ থেকে রাগে আগুন ছড়ছে। সাব ইন্সপেক্টর রফিক ভয় ভয় বলে, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি চারপাশে লোকজন ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। যে ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছে তাকে ঠিক খুঁজেই বের করব। মীর বসা থেকে উঠে কিছু সময় পাচারি করে ঘাড় বাঁকিয়ে রফিকের দিকে তাকিয়ে বলে, ইন্সপেক্টর, তুই কি করবে না করবে আমি জানি না,
যে আমার ভাইয়ের গায়ে হাত তুলছে আমি তাকে চাই, তাও আবার জীবিত। আমি নিজের হাতে মারবো তাকে। আমি ওকে খুব তাড়াতাড়ি আপনার পায়ের সামনে ওই কুত্তার বাচ্চাকে ফেলবো। মুখে মুখে কথা শুনতে ভালো লাগছে না, আগে করে দেখা। রফিক কিছু না বলে মাথা নেড়ে চলে যায়। মীর গিয়ে নিজের চেয়ারে বসে, একটা সিগারেট মুখে নিয়ে এদিক সেদিক করতে থাকে। বিকেল 4টা। সম্রাট রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ সম্রাটের 3জন ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়। সম্রাট ঠোঁটের কোণে হাসি টেনে বলে, আরে তোরা এখানে? আমরা তো এখানেই থাকি, কিন্তু তুই এখানে কিভাবে? জব করিস নাকি এখানে? আমাকে আর কে জব দেবে? লেখাপড়া জানি না, বেকার ঘুরে ঘুরে কাটাচ্ছি। তা তোরা কি করিস এখানে? আমরা 3জন একটা ছোট খাটো কোম্পানিতে জব করছি। চল কোথাও বসে গল্প করি। আজ সম্রাট আমাদের ট্রিট দেবে, মনে আছে? লাস্ট টাইম যখন দেখা হয়েছিল বলেছিলি তুই আমাদের খাওয়াবি, কিন্তু তারপর সেই যে উধাও হয়ে গেলি আর তো কোনো খবরই ছিল না। ভালো কথা মনে করেছিস সম্রাট, আজকে কিন্তু কোনো বাহানা চলবে না। চল আজকে আমাদের ট্রিট দিতে হবে। আজকে থাক, অন্য একদিন তোদেরকে ঠিক খাওয়াবো। হ্যাঁ, তারপর আবার উদা হয়ে যা। তোর কোনো কথাই শুনছি না আমরা। আজকেই টিপ দিতে হবে মানে আজকেই। সম্রাট যেতে না চাইলেও বন্ধুদের রিকোয়েস্ট ফেলতে পারছে না। পকেট হাত রেখে দেখে 1000 টাকা আছে, ভাবে এই টাকা দিয়ে হয়ে যাবে, তাই বন্ধুদের নিয়ে হাঁটতে থাকে। এরপর একটা রেস্টুরেন্টে চলে আসে 4জন। ওইটার এসে জিজ্ঞেস করে কি খাবে। 3জনের অর্ডার শুনে সম্রাট চিন্তায় পড়ে যায়, কিন্তু বন্ধুদের মুখের হাসি দেখে কিছু বলতে পারছে না। ওইটার অর্ডার নিয়ে চলে যায়। কিরে তুই চুপচাপ বসে আছিস কেন? না এমনি। আচ্ছা আমি তো অনেকদিন থেকেই এখানে এসেছি, কিন্তু তোদের তো দেখলাম না। কাজ নিয়ে অফিসে এত ব্যস্ত, বাইরে খুব একটা আসা হয়নি। আজকে অফিস বন্ধ ছিল, তাই 3জনে বাইরে বের হয়েছি। ও আচ্ছা, তা তোদের সাথে আমাকে একটা কাজ ঠিক করে দে না, বেকার আর কতদিন ঘুরবো। আমাদের কাজ থাকবে কিনা সেটা তো জানি না রে দোস্ত। অফিস থেকে কিছুদিন আগে কিছু স্টাফ বের করে দিয়েছে। 4 বন্ধুর কথার মাঝে ওয়েটার খাবার নিয়ে আসে। 4 বন্ধু খাবার শেষ করে। এরপর ওয়েটার বিলের কার্ড হাতে দিতেই সম্রাট বিল দেখে চুপ হয়ে যায়। 4000 টাকা বিল এসেছে। ওয়েটার বিলের কথা বলতেই সম্রাট 3জনকে বলে, তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি বিল দিয়ে আসছি। বিল দিয়ে দে, তারপর আমরা একসাথেই যাই। আমি একটু ওয়াশরুমে যাব, তোরা বাইরে যা, আমি আসছি। তো তুই ওয়াশরুমে যা, আমরা এখনই আসি। সম্রাট বুঝে গেছে 3জনকে বাইরে যেতে বললেও যাবে না। ওয়েটারকে বলে ক্যাশ কাউন্টারে গিয়ে বিল দিয়ে আসছে। বলেই সম্রাট ক্যাশ কাউন্টারে চলে আসে। ক্যাশ কাউন্টারে থাকা ছেলেটা ওয়েটারকে জিজ্ঞেস করে কত টাকা হয়েছে। ওয়েটার বলে 5000 টাকা। 5000 টাকা দিন। আসলে আমার কাছে এখন এত টাকা নেই, আমি একটু সামনে থাকি, কাল এসে টাকা দিয়ে যাবো। সম্রাটের কথা শুনে ক্যাশ কাউন্টারের ছেলেটা সম্রাটের দিকে ভালো করে কিছু সময় তাকিয়ে বলে, তোর মতো বাটপাড়া অনেক দেখেছি, পকেটে 100 টাকা নেই আর এত বড় রেস্টুরেন্টে খেতে চলে এসেছিস। আর খাবার শেষ হলে তোদের ডায়লগ একটাই, মানিব্যাগ কোথায় যেন পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। এসব আমাকে শেখাতে আসিস না। চুপচাপ ভালোই টাকা দিয়ে এখান থেকে যা, নয়তো পুলিশ ডেকে জেলে পাঠাবো। আমি সত্যি বলছি, কাল এসে টাকা দিয়ে দেবো। এত টাকা বিল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। এটা কোনো ফুটপাতের হোটেল নয় যে 200-300 টাকা দিয়ে খাবার খেয়ে চলে যাবে। চুপচাপ টাকা দিয়ে এখান থেকে যা। ক্যাশ কাউন্টারের ছেলেটা আর সম্রাটের কথার মাঝে সেখানে রেস্টুরেন্টের ম্যানেজার আসে। চেঁচামেচি দেখে ম্যানেজার ক্যাশ কাউন্টার ছেলেটাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? এত চেঁচামেচি করছো কেন? বাকি কাস্টমারদের তো সমস্যা হচ্ছে। স্যার, এই ছেলে এখানে খাবার খেয়েছে, বিল এসেছে 5000 টাকা, আর ও 1000 টাকা দিয়ে বলছে কাল এসে টাকা দিয়ে যাবে। ম্যানেজার সম্রাটের দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে বলে, এই ছোট লোক, নিজের অকাত ভুলে গেছিস তুই? পোশাক দেখেই বোঝা যাচ্ছে কোনো ফুটপাতে থাকিস। এত বড় রেস্টুরেন্টে বাপের জন্মে কখনো দেখেছিস? টাকা দিয়ে যা, নয়তো সারাদিন তোকে থালা বাসন মাজতে হবে। ক্যাশ কাউন্টারে চেঁচামেচি দেখে সবাই এসে ভিড় জমিয়েছে। সম্রাট মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সম্রাটের বন্ধুরা এসে সবকিছু শুনে মিহির এগিয়ে এসে বলে, টাকা নিয়েই আমরা এসেছিলাম, মনে হয় রাস্তায় পড়ে গেছে, কাল এসে দিয়ে যাব। সম্রাট চল এখন। বলে মিহির সম্রাটের হাত ধরে হাঁটতে গেলে ম্যানেজার সম্রাটের টি শার্টের কলার ধরে টান দেয়। সম্রাট রাগে লুকে ম্যানেজারের দিকে তাকায়। ম্যানেজার এটা দেখে রাগী কণ্ঠে বলে,
তোর এত বড় সাহস, তুই আমাকে চোখ দেখাচ্ছিস? ছোট লোকের বাচ্চা, এত খাবার খেয়ে বিল দিতে পারছিস না, আবার তুই আমাকে চোখ দেখাচ্ছিস? পকেটে ফুটি করি নাই, এত বড় রেস্টুরেন্টে এসে এত বড় বিল বানিয়েছিস, আবার আমাকে চোখ দেখিয়ে যাচ্ছিস? তোকে দেখাচ্ছি। বলেই ম্যানেজার রেস্টুরেন্টের সিকিউরিটি ডাকে। সিকিউরিটি এসে সম্রাট আর ওর বন্ধুদের ইচ্ছে মতো মারতে থাকে। সম্রাট সহ তার 3 বন্ধুকে ইচ্ছে মতো মারে। ম্যানেজার হাতের ইশারায় থামতে বললে সিকিউরিটি থেমে যায়। ম্যানেজার সম্রাটের সামনে এসে বলে, ফকিরের বাচ্চা, আজকের মতো যেতে দিলাম। কালকের মধ্যে সব টাকা না দিয়ে গেলে পৃথিবীর যে কোণে গিয়ে লুকিয়ে থাকিস না কেন, তোকে খুঁজে বের করবই। যা এখন, ফকিরের বাচ্চা। ম্যানেজারের কথা শুনে প্রচন্ড রাগ হয় সম্রাটের। রাগী কণ্ঠের সম্রাট ম্যানেজারের সামনে এসে বলে, তুই আমাকে ফকির বলছিস? তুই জানিস না আমি কে? আমি চাইলে তোর এই পুরো রেস্টুরেন্ট শো তোকেও কিনে নিতে পারি। সম্রাটের কথা শুনে সবাই হাসতে থাকে। ম্যানেজার হাসতে হাসতে বলে, শোন সবাই, এই ফকির নাকি এই রেস্টুরেন্ট কিনে নিবে। 5,000 টাকার বিল দেওয়ার মুরদ নেই, ও আসছে এই রেস্টুরেন্ট কিনতে। ম্যানেজারের কথা শুনে সম্রাট দাঁত কিরমির করতে থাকে। সম্রাটের বন্ধুরা সম্রাটের রাগ থেকে সম্রাটকে টেনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। বাইরের দোকানে বসে 4 জন সিগারেট খাচ্ছে। সম্রাটের রাগ কিছুতেই কমছে না, রাগে পুরো শরীর কাঁপছে। সম্রাট, রাগ করার মতো কিছুই হয়নি। তোর কাছে টাকা নেই সেটা আমাদের কেন বললি না? রাস্তার কোনো হোটেলেই তুই আমাদের সিঙ্গাড়া খাওয়ালেও তো হয়ে যেত। সম্রাট কিছু বলতে যাবে তার আগেই দেখে মেঘা একটা ছেলের সাথে একটা শপিং মল থেকে বের হচ্ছে, হাতে অনেকগুলো শপিং ব্যাগ। ছেলেটার দিকে তাকিয়ে দেখে মীরকে চিনতে কোনো সমস্যা হলো না সম্রাটের। সম্রাট মীরকে কিভাবে চেনে সেটা সময়ের সাথে সাথেই জেনে যাবেন। সম্রাট বন্ধুদের আসছি বলে মেঘার সামনে এসে দাঁড়ায়। মেঘা সম্রাটকে দেখে কিছুটা অনুপস্থিত হয়ে যায়। মীর সম্রাটের দিকে তাকায়। মীর কিছু বলতে যাবে তার আগেই মীরের মোবাইল বেজে ওঠে। মীর আসছে বলে দূরে চলে যায়। এসব কি মেঘা? আমি তোমাকে কল করলে কল রিসিভ করো না, দেখা করতে বললে বলো তোমার আম্মু বাসা থেকে বের হতে দেখলে তোমার সমস্যা হবে, তাহলে এসব কি? দেখেই যখন ফেলেছো তাহলে শোনো, ফাঁকা পকেট নিয়ে তুমি বড় লোকের মেয়েকে ফাঁসাতে এসেছিলে। তোমার মতো ফকির আমাকে এফোর্ড করতে পারবে না। নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার থেকে একজন রাস্তার ফকিরেরও এর থেকে ভালো জামা কাপড় থাকে। 4 বছর তোমাকে সহ্য করেছি, কিন্তু আর সম্ভব নয় আমার পক্ষে। মেঘা, আমি তো 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 শাট আপ ইডিয়েট! ওই দেখছো ওকে? ওর নাম মীর। আমরা একে অপরকে ভালোবাসি। আমার সকল প্রয়োজন মীর জানে। তোমার মতো গরিবের সাথে আমি কষ্টে জীবন কাটাতে পারবো না। মেঘা, তুমি মীর সম্পর্কে জানো না, ওর আসল পরিচয় জানলে তুমি। স্টপ! আমি জানি মীর সম্পর্কে। একদিনে আমার জন্য লাখ লাখ টাকা খরচা করে, আর তুমি 4 বছরে 10 টাকার ফুচকা ছাড়া আর কি খাইয়েছ? মীরের মতো এত দামি গিফট আমাকে দেবার জন্য কয়েকবার তোমাকে জন্ম নিতে হবে। মেঘা, আমাকে আর কিছুদিন সময় দাও, আমিও। শাট আপ! তোমার সাথে আজ এই মুহূর্ত থেকে আমার ব্রেকআপ। মীর আমাকে ভালোবাসে আর আমিও মীরকে। আজ থেকে আমার আশেপাশে তোমাকে দেখতে চাই না। কি হয়েছে জান? কে এই ছেলে? তোমাকে বিরক্ত করেছে নাকি? কিছু না জান, ফকির ভিক্ষা চাইতে এসেছিল। মীর মুচকি এসে পকেট থেকে 500 টাকা বের করে সম্রাটের হাতে দিয়ে মেঘাকে নিয়ে চলে যায়। সম্রাট তাকিয়ে আছে মীরের যাওয়ার দিকে। মেঘার মীরের সম্পর্ক 6 মাসের। মেঘা মীরের আসল পরিচয় জানে না। মীর মেঘার সামনে সবসময় ভদ্র ছেলে হয়ে থাকতো আর মেঘাকে দামি দামি গিফট উপহার দিত। মেঘার মনে ধীরে ধীরে মীরের প্রতি ভালোবাসা জন্মে যায়। মীর নিজের সম্পর্কের কথা কাউকেই বলেনি, তাই অর্কও জানে না মেঘার কথা। কি হবে এরপর? সম্রাট কি মেঘাকে হারিয়ে ফেলবে? মীর কি মেঘাকে সত্যি ভালোবাসবে? জানতে হলে সাথেই থাকুন। সম্রাট মন খারাপ করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। মীর মেঘাকে তার বাসা ড্রপ করে চলে যায়। মেঘা বাসার ভিতরে আসতেই আখি ইসলাম মেঘার হাতে এত ব্যাগ দেখে বল, কিরে, এত শপিং ব্যাগ নিয়ে কোথা থেকে আসলি? মনে হচ্ছে পুরো শপিং মল সাথে করে নিয়ে এসেছিস। এত টাকা কে দিল তোর আব্বু? মেঘা তার আম্মুর কথা শুনে চুপ করে মনে মনে ভাবছে কি বলবে।
মেঘাকে চুপ থাকতে দেখে আখির ইসলাম আবার বলে, চুপ করে আছিস কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি না? আমার কাছেই টাকা ছিল আম্মু। এত প্রশ্ন কেন করছো আম্মু? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি সবকিছু চুরি করে নিয়ে এসেছি। বলি মেঘা তার আম্মুকে কিছু বলতে না দিয়ে উপরে নিজের রুমে চলে যায়। আখির ইসলাম মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেঘা রুমে এসে শপিং ব্যাগ রেখে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়। মেয়ে নিজের বাসায় এসে কাউকে কল করে। ও পাশ থেকে কল রিসিভ করে বলে, আরে ভাই, আপনি আজকে আমাকে কল করেছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এত খুশি হবার কিছু নেই, তোকে একটা কন্ট্যাক্ট দেওয়ার জন্য কল করেছি। আমি মশামের হাত নষ্ট করতে চাই না, তাই তোকে কল করেছি। কাকে মারতে হবে বলেন ভাই? আমি আজকেই শালাকে পৃথিবী থেকে বিদায় করে দেব। তোর মোবাইলে ছেলেটা ছবি পাঠাচ্ছি, আর ডিটেলস একটু পর পাঠাচ্ছি। বলে মেয়ের কল কেটে দেয়। মেঘার সাথে যখন সম্রাট কথা বলছিল তখন মেয়ে সেখানকার সব কথা শুনেছে আর লুকিয়ে সম্রাটের ছবি তুলে নেয় আর তার লোকজনকে দিয়ে সম্রাটের খোঁজ খবর নিতে বলে। সম্রাটের ছবি শান্ত নামের ছেলেটাকে পাঠায়, কিন্তু ছবিটা ভালো করে বোঝা যাচ্ছে না, এক পাশে দেখাচ্ছে। কিছু সময়ের মধ্যে মীরের ছেলেটা সম্রাটের ডিটেলস এনে দেয়। মীর শান্তকে সম্রাটের ডিটেলস পাঠিয়ে দেয়। রাত 10টা, সম্রাট নিজের রুমে শুয়ে আছে। হঠাৎ করে ছেলে এসে সম্রাটের মুখ বেঁধে ফেলে। সম্রাট হাত পা ছোড়ার আগেই হাত পা বেঁধে ফেলে। সবাই সম্রাটকে ধরে গাড়িতে তুলে নেয়। সম্রাট ছোটাছুটি করছে, পারছে না ছুটতে। কিছু সময়ের মধ্যে গাড়ি একটা পুরনো বাড়ির সামনে এসে থামে। সবাই সম্রাটকে ধরে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে। কিছু সময় পর শান্ত এসে বলে, এমন করে বেঁধে রেখেছিস মনে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ডনকে বেঁধে রেখেছিস। মুখটা খোল, মরার আগে একটু শালার মুখটা দেখি। একদিন দিয়ে সম্রাটের মুখের উপর থেকে কাপড় সরাতেই শান্ত পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। শান্ত গিয়ে ওর ছেলেদের মারতে মারতে বলে, তার বাচ্চারা তোরা কাকে বেঁধে রেখেছিস? তাড়াতাড়ি খোল বলছি। ভাই, ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনার সুপারি দিয়েছে, আমাকে মাফ করে দেন। শালারা দাঁড়িয়ে কি শুনছিস? তাড়াতাড়ি খোল। একজন ছেলে গিয়ে সম্রাটের হাত পায়ের বাঁধন খুলে দেয়। সম্রাট বসা থেকে উঠে দাঁড়ায়। শান্ত সম্রাটের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভাই, আমাকে মাফ করে দিন, আমাকে মারবেন না। আমি যদি আগে জানতাম তাহলে কখন এমন ভুল করতাম না। সম্রাট শান্তর কলার ধরে টেনে তুলে ঘাড় বাঁকিয়ে বলে, তোকে ভালো হবার জন্য সুযোগ দিয়েছিলাম, কিন্তু এখন আগের মতোই আসিস। দ্বিতীয় সুযোগ তুই পাবি না। বলে সম্রাট শান্তর কোমরে তাকিয়ে দেখে একটা ছুরি। ছুরিটা নিয়ে এক এক করে সবাইকে মেরে ফেলে। শান্তর গলায় পা পেঁচিয়ে চেপে ধরে। শান্ত ছোটার জন্য ছটফট করছে, কিন্তু সম্রাট এত শক্ত করে চেপে ধরেছে, ছুটতে পারছে না। সম্রাট পা জোরে খুঁড়াতেই শান্তর ঘাড় ভেঙে যায়। কিছু সময় ছটফট করতে করতে মারা যায়। সম্রাট কাউকে কল করে সেখান থেকে বের হয়ে নিজের বাসায় চলে আসে। এইদিকে মীর শান্তকে কল করছে, কিন্তু শান্তর মোবাইল বন্ধ। মীর পায়চারি করছে। অর্ক মীরকে এমন করতে দেখে এগিয়ে এসে বলে, কি হয়েছে ভাই? আপনাকে এত অস্থির লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে? শান্তকে একটা কাজ দিয়েছিলাম, কিন্তু ওর মোবাইল বন্ধ। কাজটা হলো কিনা জানি না। তুমি আমাকে কেন বলনি? আমি কাজটা করে ফেলতাম। একদিনের মারে হাসপাতালে পড়েছিলি। যে আমার গায়ে হাত তুলছে তাকে আমি আজ নয় কাল ঠিক খুঁজে বের করবো, আর তোমার সামনে এনে আমি ওকে মারবো। এখন তুই যা, আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। অর্ক আর কিছু না বলে চুপচাপ চলে যায়। মীর নিজের চেয়ারে বসে মাথায় হাত রেখে মনে মনে বলে, এই ছেলে কে? আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে? ওই ছেলের সম্পর্কে শুনে তো মনে হলো সাধারণ একটা ছেলে। ওই ছেলে মেঘার কাছে গিয়ে আমার সম্পর্কে বললে আমার সব প্ল্যান মাটি হয়ে যাবে। বলেই মীর সাব ইন্সপেক্টর রফিককে কল করে। সাব ইন্সপেক্টর রফিক কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম ভাই, আপনি আমাকে হঠাৎ স্মরণ করলেন? ছেলেটাকে খুঁজে বের করতে পেরেছিস? আমি লোকজন লাগিয়ে রেখেছি, আর কয়েকদিন মধ্যে ঠিক খুঁজে বের করব। একটা কাজও তোকে দিয়ে ঠিক মতো হয় না। আর একটা কাজ দিচ্ছি, এটা আগে করবি। আপনি শুধু বলেন ভাই কি করতে হবে, আমি এখনই কাজ করে দিচ্ছি। একটা ছেলে ছবি দিচ্ছি, ও মনে হয় আমার সম্পর্কে সব কিছু জানে। ওকে জেলে নিয়ে গিয়ে এমন মারবি যেন কখন নিজের পায়ে হাঁটতে না পারে, কালকের মধ্যেই। কাজ হয়ে যাবে ভাই, আপনি নিশ্চিন্তে থাকুন।
বলেই রফিক কল কেটে দেয়। পরের দিন সকালে সম্রাট হাঁটতে হাঁটতে মেঘার ভার্সিটির সামনে এসে দাঁড়িয়ে আছে। মেঘা আর স্বপ্না তখনই রিক্সা করে ভার্সিটিতে আসে। মেঘা রিক্সা ভাড়া দিয়ে সম্রাটের দিকে তাকায়। স্বপ্না বলে, তুই তো বললি কাল নাকি সম্রাট সব জেনে গেছে, তাহলে আজ আবার এখানে কেন এসেছে? কালকের অপমানে হয়নি, আজকে আবার অপমান হতে এসেছিস? চল গিয়ে দেখি কি বলে তোর এক্স। বলেই দুজন হাঁটতে গেলে সামনে এসে কিছু পুলিশ এসে দাঁড়ায়। সাব ইন্সপেক্টর রফিক আর কিছু কনস্টেবল দুজনেই দাঁড়িয়ে যায়। কোথায় যাচ্ছ কিউটিরা? আমার দিকে একটু তাকিয়ে দেখো। আপনি একজন পুলিশ হয়ে এই কেমন ভাষায় কথা বলছেন? আপনাকে সরকার পুলিশের পোশাক দিয়েছে আমাদের মতো সাধারণ মানুষের সেবা করার জন্য, রাস্তার লোকদের মতো টিস করার জন্য নয়। সেবা করার জন্যই তো এসেছি বিউটিফুল গার্ল, সেবা করার জন্যই তো এসেছি বিউটিফুল গার্ল। আমার সাথে চলো, খুব মজা হবে। সাব ইন্সপেক্টর রফিকের কথা শুনে মেঘা রেগে রফিকের গালে থাপ্পড় দিয়ে চেঁচিয়ে বলে, রাস্কেল, পুলিশের পোশাক পরে বাজে কথা বলতে মুখে বাঁধে না? তোদের মতো পুলিশের জন্য সাধারণ মানুষের পুলিশের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। সামনে থেকে সর, নয়তো পায়ের জুতো খুলে তোকে পেটাবো। সাব ইন্সপেক্টর রফিক গালে হাত রেখে রাগে লুকিয়ে মেঘার দিকে তাকিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই এইসব তোর এত বড় সাহস তুই এই সাব ইন্সপেক্টর রফিকের গায়ে হাত তুলিস? আজ তোর এমন অবস্থা করব তুই জীবনেও ভুলতে পারবি না। বলেই সাব ইন্সপেক্টর রফিক মেঘার চুলের মুঠি চেপে ধরে। এতক্ষণ সম্রাট চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এখন আর চুপ করে থাকতে পারছে না। দৌড়ে সামনে এসে সাব ইন্সপেক্টর রফিককে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনি আইনের লোক হয়ে বেআইনি কাজ করছেন। আপনি একজন মেয়ের গায়ে এভাবে হাত দিতে পারেন না। দিস ইজ টোটালি আনইলিগাল। সাব ইন্সপেক্টর রফিক সম্রাটের দিকে কিছু সময় রাগে লুকে তাকিয়ে থেকে সম্রাটকে উদ্দেশ্য করে বলে, তুই আমাকে আইন শিখাবি? নিজের ভালো চাস তো চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো থানায় নিয়ে গিয়ে এমন করে মারবো নিজেই নিজেকে চিনতে পারবি না। আপনি পুলিশ বলে যা ইচ্ছে তা করতে পারেন না। আপনাকে সরকারি পোশাকটি দিয়েছে আমাদের মতো সাধারণ জনগণের সেবা করার জন্য, আমাদের হ্যারাসমেন্ট করার জন্য নয়। এই তোরা তাকিয়ে দেখছিস কি? কি শুনছিস? ওই শালাকে ধর, গাড়ি তুল, থানায় নিয়ে গিয়ে ইচ্ছা মতো কেরালে সোজা হয়ে যাবে। সাব ইন্সপেক্টর রফিকের সাথে থাকা কনস্টেবল সম্রাটকে ধরতে গেলে রফিকের মোবাইল বেজে ওঠে। রফিক মোবাইল বের করে কল রিসিভ করে। কিছু সময় পর মোবাইল পকেটে রেখে সম্রাটের দিকে আঙ্গুল দেখিয়ে সবাইকে নিয়ে দ্রুত চলে যায়। ধন্যবাদ আমাকে সেভ করার জন্য। মেঘা, কি হয়েছে তোমার? কেন আমার সাথে এমন করছো? কি ভুল করছি বলো? কেনই তুমি আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? ছেড়ে দিতে চাইছি না, ছেড়ে দিয়েছি। দেখো সম্রাট, তুমি ভালোবাসা দিয়ে জীবন চলে না। বেঁচে থাকার জন্য ভালোবাসার চেয়ে বেশি প্রয়োজন টাকার। তোমার মতো বেকার ছেলের সাথে থেকে আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না। আমি বাকি 5টা মেয়ের মতো তোমার হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না। নিজের লেভেলের কাউকে খুঁজে নেও। তুমি ওই মেয়ের সম্পর্কে জানো না মেঘা, তুমি ভুল করছো। এই ছোট লোক, তোর মুখে আমার মেয়েরকে নিয়ে কোনো কথা শুনতে চাই না। নিজের মতো সবাইকে ভাবিস। আমি তোকে আগেই বলেছিলাম ওই ছোট লোকের সাথে সম্পর্ক না জড়াতে। এই দেখ কি দেখে যে তুই ওই ছোট লোকের সাথে সম্পর্ক জড়িয়েছিস আমি বুঝতেই পারছি না। ওর জন্য গতকাল আমার সাথে মেয়ের একটা ভুল বোঝাবুঝি হতে যাচ্ছিল। আমি এই ছোট লোকটার সাথে কথা বলতে চাই না, তাও ঘুরে ফিরে আমার আশেপাশে চলে আসে। ইচ্ছে করছে জুতো খুলে মারি। বলেই মেঘা স্বপ্নাকে নিয়ে চলে যেতে নিলেই সম্রাট পিছন থেকে মেঘাকে ডাকে। মেঘা পেছনে ঘুরে সম্রাটের দিকে তাকায়। সম্রাট কয়েক কদম এগিয়ে এসে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘার দিকে তাকিয়ে বলে, বৃষ্টি ভেজা আকাশ যদি মেঘে থাকে ঢাকা, রোদের কি আর সাধ্য থাকে তার বুকে রংধনু আঁকা? মনটা ঢেকে রেখেছো তুমি রূপের অহংকারে। আমার মনের ছায়া সেখানে বলো পড়বে কেমন করে? তোমার মতোই মাটির গড়া একটা মানুষ আমি। আমার মনের ভালোবাসার দিলে দামেই তুমি। কালো আধার জমে আছে তোমার হৃদয় জুড়ে, তাই তো আমার মনের ছায়া সেখানে পড়ছে না। বুকের মাঝে ধরে আসো টাকা পয়সার বিশাল এক মরুভূমি। সেই মরুভূমিতে কেমন করে ফোটাবো আমি প্রেমের ফুল?
জ্বালানো তো তোমার মনে আসার প্রদীপ, তাই আজ পড়ছে না আমার মনের ছোঁয়া। তবে খুব তাড়াতাড়ি তোমার চোখের ওপর থাকা অহংকারী চশমাটা খুলে যাবে। এই বেকার ছেলের কাছেই তোমাকে ফিরে আসতে হবে। পেন চ্যালেঞ্জ মিস মেঘা ইসলাম, ডটার অফ কামরুল ইসলাম। বলেই সম্রাট উল্টো দিকে ঘুরে হাঁটতে থাকে। মেঘার রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। স্বপ্না মেঘার হাত ধরে বলে, ছাড়ো তো ওই ছোট লোকের কথা। কিছু করার মরদ নেই, মুখে বড় বড় কথা। গায়ের পোশাক দেখে মনে হয় রাস্তা থেকে তুলে পড়েছে। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, চল। মেঘাকে নিয়ে স্বপ্না ভার্সিটির ভিতরে চলে যায়। এইদিকে সম্রাট একটু সামনে এগিয়ে আসতেই সম্রাটের সামনে এসে সাব ইন্সপেক্টর রফিক দাঁড়ায়। কি হয়েছে স্যার, এভাবে আপনি আমাকে আমার সামনে এসে দাঁড়ান কেন? তোকে তো শ্বশুর বাড়ি নিয়ে যেতে এসেছি। মীর ভাইয়ের সাথে পাঙ্গা নিস তুই। এই ধর শালাকে। সম্রাটকে কিছু বলতে না দিয়ে চারজন কনস্টেবল সম্রাটকে ধরে ট্রেনে গাড়িতে নিয়ে তোলে। সাব ইন্সপেক্টর রফিক সম্রাটকে থানায় নিয়ে এসে চেয়ারের সাথে বেঁধে ইচ্ছে মতো মাথা থাকে। সম্রাটের মুখ থেকে রক্ত পড়ছে, গাল কেটে রক্ত পড়ছে, রক্তে পুরো মুখ লাল হয়ে গেছে। সাব ইন্সপেক্টর রফিক সম্রাটের গলায় লাঠি চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, বল কে তুই? মীর ভাইয়ের সম্পর্কে তুই কিভাবে জানিস? আমি কে সেটা জানলে তুই তোর জায়গায় প্যান্ট নষ্ট করে ফেলতি। আচ্ছা তাই নাকি? তাহলে তো শুনতে হয় কে তুই, দেখি প্যান কার্ড নষ্ট হয়। বলি সম্রাটের মুখে লাঠি দিয়ে বাড়ি দেয়। সম্রাট চেয়ারের সাথে হেলান দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। তখনই কমিশনার মাইলুল সেখানে এসে দেখে সাব ইন্সপেক্টর রফিক কাউকে পশুর মতো মারছে। ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখে সম্রাট রক্তাক্ত অবস্থায় বসে আছে। কমিশনার মাইলুল চেঁচিয়ে বলে ওঠে, রফিক সাহেব, আর এমন আঘাত ওকে করবেন না। কমিশনারের কণ্ঠ শুনে সাব ইন্সপেক্টর রফিক পেছনে তাকিয়ে সেলুট দিয়ে বলে, স্যার আপনি জানেন না, ওই ছেলেটা রোজ মেয়েদের ভার্সিটিতে গিয়ে মেয়েদের বিরক্ত করে। আমি কয়েকবার ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তবুও মেয়েদের বিরক্ত করেই চলছে। জাস্ট শাট আপ, ডু ইউ নো তুমি কার গায়ে হাত তুলেছো জানো? স্যার আমি একজন ক্রিমিনালের গায়ে হাত তুলেছি, যে রাস্তায় ভার্সিটির মেয়েদের অস্তিত্ব করে। জাস্ট শাট আপ মিস্টার রফিক, এই মুহূর্তে আপনি ওকে ছাড়ুন, নয়তো আমি আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব। সাব ইন্সপেক্টর রফিক কিছু সময় সম্রাটের দিকে তাকিয়ে থাকে। কোনো রাস্তা না পেয়ে সম্রাটের বাঁধন খুলে দেয়। সম্রাট চেয়ার থেকে উঠে দাঁড়ায় কোনো রকমে। মুখে রক্ত মাখামাখি হয়েছে, ঠোঁটের উপরের রক্ত নিচে ঠোঁট দিয়ে চুষে সাব ইন্সপেক্টর রফিকের মুখে ফেলে। রফিক সম্রাটের কলার ধরে রাগী কণ্ঠে বলে, তোর এত বড় সাহস, তুই আমার মুখে থুতু ফেলিস? আমি তোকে আজ মেরে ফেলবো। বলি রফিক সম্রাটের গায়ে হাত তুলতে গেলে সম্রাট রফিকের হাত ধরে ঘাড় বাঁকিয়ে তাকায়। আচ্ছা তুই আমাকে মারবি? বলে সম্রাট নিজের মাথা দিয়ে রফিকের মুখে পাঞ্চ করে। নাক ফেটে রক্ত বের হয়ে যায়। রফিক নাক ধরে বসে পড়ে। সম্রাট এগিয়ে এসে ভিতর থেকে জেলের দরজা বন্ধ করে চাবি নিজের পকেটে রেখে দেয়। এটা দেখে কমিশনার মাইনুল সম্রাটকে উদ্দেশ্য করে বলে, সম্রাট স্টপ, ডোন্ট হেড, বের হয়ে আসো। স্যার জাস্ট 5 মিনিট। ওরা আমার ভালোবাসার গায়ে হাত তুলেছে, তাকে বাজে কথা বলেছে, আমি এত সহজে ওকে কিভাবে ছেড়ে দেবো? সম্রাট আই সেট নো, সম্রাট আই সেট নো হিট হিম, বের হয়ে আসতে বলেছি আমি তোমাকে। সম্রাট, ইউ নো অ্যাবাউট মি, আমি বেপরোয়া স্যার, বেলাগাম। হাতটা খুব চুলকাচ্ছে, একটু হাতের চুলকানিটা কমিয়ে নেই। বলে সম্রাট রফিকের কাছে গিয়ে রফিকের কলার ধরে দাঁড় করায়। রফিকের নাক থেকে হাতের আঙ্গুলে রক্ত লাগিয়ে বলে, ঘুষের রক্ত। মিলের থেকে প্রতি মাসে চামচামি ভালো টাকা পাস করে সরকার তোকে এই পোশাক দিয়েছে জনগণের রক্ষা করার জন্য, নোট মিলের চামচানি করার জন্য নয়। বলি সম্রাট রফিকের মাথা দেয়ালের সাথে বাড়ি দেয়। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। রফিক মাথা চেপে বাহিরের দিকে আসতে গেলে সম্রাট রফিকের পা ধরে টেনে আবার দেয়ালে ছুঁড়ে মারে। ডান হাত দিয়ে দেয়ালে বাড়ি খায়। রফিক মাটিতে শুয়ে গলাকাটা মুরগির মতো ছটপট করছে। সম্রাট চারপাশে কিছু খুঁজতে থাকে। তাকে এতক্ষণ যে লাঠি দিয়ে মেরেছে সেই লাঠি হাতে নিতেই কমিশনার মাইনুল সম্রাটকে বলে,
সম্রাট জাস্ট স্টপ, অনেক হয়েছে, বের হয়ে আসো বলছি, আর মারলেও ও মরে যাবে। কিন্তু সম্রাট কমিশনারের কথা তোয়াক্কা না করে রফিকের সামনে গিয়ে রফিকের দুই পায়ে ইচ্ছে মতো মারতে থাকে। রফিক পা ধরে ছটফট করছে। সম্রাট রফিকের সামনে বসে গালে হাত রেখে ভেঙ্ক করে বলে, কান্না করছিস? কর, আরো কর। আচ্ছা, আমি তোর পায়ে কেন মেরেছি জানিস? মারবো তো তোর হাতে আর তোর মুখে। বলে সম্রাট রফিককে ডান হাত চেপে ধরে রাগী কণ্ঠে বলে ওঠে, এই হাতে তুই আমার মেঘার চুলের মুঠি ধরেছিলি তাই না? তোর এই হাত আমি তোর শরীর থেকে আলাদা করে ফেলবো, কুত্তার বাচ্চা। বলে হাত ধরে ছুঁড়ে মারে জেলের দরজায়। বাইরে থাকা কমিশনার সহ সবাই ভয় পিছিয়ে যায়। সম্রাট হাতে থাকা লাঠিটা নিজের হাঁটু দিয়ে ভেঙে ফেলে। এরপর রফিকের কাছে গিয়ে ডান হাত ধরে ডান হাতে লাঠি ঢুকিয়ে দেয়। রফিক চিৎকার করতে গেলে সম্রাট রফিকের মুখ চেপে ধরে বলে, নো সাউন্ড। এই মুখ দিয়ে তুই আমার মেঘাকে বাজে কথা বলেছিস বাচ্চা। বলে রফিকের মুখে ইচ্ছে মতো খুশি দিতে থাকে। এরপর রফিকের গলা চেপে ধরে। রফিক শুধু পা ছুটছে, কিন্তু সম্রাটের থেকে ছুটতে পারছে না। কমিশনার মাইনুল গুলি করে তালা ভেঙে ভিতরে ঢোকে। এরপর কয়েকজন কনস্টেবল সহ সবাই সম্রাটকে টেনে বাহিরে নিয়ে আসে। আর বাকিটা তো আপনারা জানেন। সম্রাট হেঁটে বের হতে গেলে সেন্সলেস হয়ে পড়ে যায়। কমিশনার মাইনুল কনস্টেবলের উদ্দেশ্য করে বলে, এখানে কি হয়েছে? তোমরা কেউ কিছু দেখোনি? রফিক সাহেবকে দ্রুত হসপিটালে নিয়ে যাও, আর ওনার সেন্স ফিরলে হঠাৎ আমাকে কল করবে। যদি কেউ কিছু জানতে চায় তাহলে বলবে কে বা কারা মেরে থানার সামনে ফেলে গেছে। বলে সম্রাটকে দুজন কনস্টেবল সহ ধরাধরি করে তার গাড়িতে তুলে হসপিটালে নিয়ে আসে। সম্রাটের অবস্থা থেকে ডক্টর সম্রাটকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ওইদিকে 4 জন কনস্টেবল সাব ইন্সপেক্টর রফিককে নিয়ে হসপিটালে চলে আসে। 2 দিন পর সম্রাট মাথা চেপে বসে আছে। তার সামনে একজন বয়স্ক লোক বসে আছে। চোখ থেকে পানি গাল গুড়িয়ে ফ্লোরে পড়ছে। এই বুড়ো, কান্না করছো কেন? আমি কি মরে গেছি? এইসব কথা বললে এক থাপ্পড়ে সবগুলো দাঁত ফেলে দিব। এমনিতেও তোর উপর আমার প্রচুর রাগ। বাসা থেকে এসেছিস আজ 1 মাস হতে চললো, না তো একটা কল করেছিস আর না আমার খোঁজ নিয়েছিস। বুড়োটা বেঁচে আছে না মরে গেছে জানতে চেয়েছিস? ভুল হয়ে গেছে দাদু, কিন্তু তোমার কথা খুব মনে পড়তো। থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। যদি সত্যিই আমার কথা মনে পড়তো তাহলে ঠিকই একটা কল করতিস। হ্যাঁ দাদু, তুমি স্যার এই পৃথিবীতে আমার কে আছে বলো? তুমি তো সবই জানো, তারপর রাগ করছো। তুই ছাড়া আমার কে আছে বল? আচ্ছা, আর কখনো ভুল হবে না। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে, বল কি করতে হবে? তোর জন্য মেয়ে খুঁজতে হবে। আমি কিন্তু এক পায়ে খাড়া। কেন? আরেক পা কি ভেঙে গেছে? এসব করতে হবে না, তুমি এখান থেকে সোজা। সম্রাটের সাথে যে বৃদ্ধা লোক কথা বলল সে আর কেউ নয়, সম্রাটের দাদু। আর সম্রাট তার দাদুকে কি বলল সেটা না হয় পরে জানতে পারবেন। আপনাদের মনে অনেক প্রশ্ন জমে আছে, জানি কে এই সম্রাট, যার জন্য কমিশনার থানায় এসেছে তাকে সরাতে, আর কমিশনারের সামনে একজন পুলিশকে এত নির্মমভাবে মারলো, তাও সম্রাট কিছু না বলে হসপিটালের কমিশনার নিয়ে এসেছে বাঁচাতে। সকল প্রশ্নের উত্তর পাবেন, আর একটু সময় অপেক্ষা করুন। কিরে মা, কি হয়েছে তোর? আজকে তোকে অমন লাগছে কেন? কিছু নিয়ে চিন্তিত আছিস? কি নিয়ে চিন্তা করবো আপু? লেখাপড়ার এত চাপ, এমনি চিন্তা চলে আসে। কত লেখাপড়া নিয়ে ভাবি সেটা তো জানি। সারাক্ষণ আছিস শুধু ফাঁকিবাজি নিয়ে। একদিন ঠিক মতো ভার্সিটিতে গিয়ে ক্লাস করিস না। আখি, আমাদের মেয়ে কি এখন স্কুলে পড়ে নাকি যে নিয়ম করে সব ক্লাস করবে? তুমি ওকে এত চাপ দিও না তো, পরে মেয়েটা আমার পাগল হয়ে যাবে। লাই দিয়ে মেয়েকে মাথায় তুলে রেখেছো, দেখবে একদিন এমন কিছু করবে আমাদের সম্মান নিয়ে টানাটানি হবে। আমার মেয়ের উপর আমার পুরো বিশ্বাস আছে। আমার মেয়ে কখনোই এমন কিছু করবে না যাতে আমাদের সম্মান নষ্ট হয়। একদম আপু, আমি কখনো এমন কিছু করব না। যদি কাউকে ভালো লাগে সোজা হাত ধরে বাসায় চলে আসবো। বলেই মেঘা উঠে দেয় এক দৌড়। মেঘা এসে দেখে তার মোবাইল বেজেই চলেছে। মোবাইল হাতে নিয়ে দেখে নীর কল করেছে। কল রিসিভ করতে ওপাশ থেকে নীর বলে, কি হলো জান, এত সময় লাগে কল রিসিভ করতে? সরি জান, আব্বু আম্মুর সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, মোবাইল রুমে ছিল,
তাই দেখতে পাইনি। কি করছো জান? আমার জানকে খুব মিস করছি। এই জান, চলে এসো না আমার বাসায়, দুজনে একসাথে কিছু সময় কাটাই। মীর, তুমি তো জানো আমার এসব ভালো লাগে না। তুমি আমাকে বিশ্বাস করো না জান? নিজে থেকে বেশি বিশ্বাস করি জান, কিন্তু বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে একা একটা রুমে থাকলে মানুষ কি বলবে বলো? কারো সাহস হবে না আমার জানকে কিছু বলবে। আচ্ছা, তুমি না চাইলে আসতে হবে না, এখন তোমাকে দেখতে ইচ্ছা করছে, ভিডিও কল দাও। মেঘা ঠিক আছে বলে কল কেটে মীরকে ভিডিও কল করে। কল রিসিভ করে মীর একটা নটি লুক নিয়ে মেঘার দিকে তাকায়। মেঘা লজ্জা পেয়ে মুছে এসে বলে, এই পচা ছেলে, এমন করে তাকাও কেন? জান, এই নীল ড্রেসে তোমাকে খুব হট লাগছে। আচ্ছা, ওনাটা সরিয়ে ফেলো না জান। ইস, একদমই সরাবো না। বিয়ের পর তুমি নিজের হাতে সরিয়ে নিও। জান, এখন কিন্তু আমার মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না। মেঘা কিছু সময় চুপ করে থেকে বুক থেকে ওড়নাটা সরিয়ে ফেলে। মীর রীতিমতো চোখ দিয়ে মেঘাকে গিলে খাচ্ছে। মেঘা লজ্জা পেয়ে কল কেটে শুয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ চোখের সামনে সম্রাটের সাথে কিছু মুহূর্ত মনে পড়ে যায়। আচ্ছা, তুমি কি বাচ্চা নাকি? নিজের ওনা ঠিক করে রাখতে পারো না? রুমে তো তুমি আর আমি, আর তোমার ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। এত অন্ধবিশ্বাস ভালো না। তুমি একটা মেয়ে আর আমি একটা ছেলে। আগুন মমের কাছে থাকলে মমের গলতে বেশি সময় লাগে না, আর ওড়না দিয়ে বুক ঢেকে রাখতে হয়। তুমি গলায় পেঁচিয়ে কেন রাখো সব সময়? এটা তো আজকালকার ফ্যাশন, সবাই ওড়না গলায় পেঁচিয়ে রাখে। সবাই গলায় পেঁচিয়ে রাখলেও তুমি বুকে রাখবে। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর বিয়ের আগে আমাদের মাঝে উল্টাপাল্টা কিছু হোক আমি চাই না। এতে করে তুমিও তোমার কাছে ছোট হয়ে যাবে, আর আমিও তোমার কাছে ছোট হয়ে যাব। আজকের পর আর আমার রুমে আসবে না। মানুষ দেখলে তোমাকে খারাপ বলবে। আমরা বাইরে কোনো পার্কে কিংবা রাস্তায় পাশে বসে গল্প করব। মেঘা শোয়া থেকে উঠে বসে। ওড়না বুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে দুজন মানুষের মধ্যে কত ব্যবধান, কিন্তু মেয়েদের দেয়া দামি দামি গিফটের কাছে অন্ধ হয়ে আছে মেঘা। স্যার, এই শহরে টপ বিজনেসম্যান শামীম চৌধুরী আপনার জন্য অপেক্ষা করছে। আমাকে বারবার বলছে আপনাকে আসতে। হঠাৎ করে শামীম চৌধুরী আমার কাছে কেন এসেছে? আমাকে কিছু বলল না, বলল আপনার সাথে কথা বলবে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। শামীম চৌধুরী আবির রহমানের রেস্টুরেন্টে একটা রুমে বসে অপেক্ষা করছে। আবির রহমান নিজের চেম্বার থেকে বের হয়ে চলে আসে সেই রুমে। শামীম চৌধুরী আবির রহমানকে দেখে বসা থেকে দাঁড়িয়ে হাত ফেলায়। বসুন মিস্টার চৌধুরী। শামীম চৌধুরী বসে পড়ে। আবির রহমানও শামীম চৌধুরীর সামনে বসে বলে, আপনার মতো এত বড় বিজনেসম্যান আমার মতো মানুষের কাছে কি করতে পারি বলুন আপনার জন্য? আমি আপনার রেস্টুরেন্টটা কিনতে চাই। শামীম চৌধুরীর কথা শুনে আবির রহমান বসা থেকে দাঁড়িয়ে যায়। অবাক হয়ে শামীম চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, আমার রেস্টুরেন্টে আমি তো বেচবো না মিস্টার চৌধুরী। বাট আমি কিনবো, যত টাকা লাগবে আমি দিতে রাজি। সরি মিস্টার চৌধুরী, আপনি অন্য কোনো রেস্টুরেন্ট দেখুন। আমি আমার রেস্টুরেন্ট বিক্রি করব না। 10 কোটি টাকা ভেবে দেখুন। মিস্টার চৌধুরী, 3-4 মাসে আমি এই টাকা ইনকাম করি। আমার রেস্টুরেন্ট প্রায় 16 বিঘা জায়গার মধ্যে। অনেক কষ্ট করে রেস্টুরেন্টটা করেছি। আমি বিক্রি করব না। 40 কোটি ভেবে দেখুন। আমি তো বললাম আমি আমার রেস্টুরেন্ট বিক্রি করব না। আপনি কেন বুঝতে চাইছেন না? 100 কোটি টাকা, এবার নিশ্চয়ই আর না করবেন না। 100 কোটি টাকা শুনে আবির রহমান কিছু সময় ভেবে বলে, আপনি কি সত্যি সত্যি আমার রেস্টুরেন্টটা কিনতে চান, নাকি মজা করছেন আমার সাথে? আপনি কি সম্পর্কে আমার বেয়াই হন যে মজা করব? যদি রেস্টুরেন্টের সকল কাগজ আমাকে এখন বুঝিয়ে দেন, তাহলে আমি এখনই চেকে সাইন করে দিচ্ছি। আমাকে 1 ঘন্টার সময় দিন, আমি সব কিছুর ব্যবস্থা করছি। আমার হাতে এত সময় নেই, 30 মিনিট সময় দিলাম, যা করার তাড়াতাড়ি করুন। আবির রহমান মাথা নেড়ে রুম থেকে বের হয়ে যায়। শামীম চৌধুরী বসে অপেক্ষা করতে থাকে। আবির রহমান নিচে আসতেই ম্যানেজার এগিয়ে এসে বলে, স্যার, হঠাৎ করে শামীম চৌধুরী কি নিয়ে কথা বলতে এসেছে? বড় কোনো ডিল দিতে নাকি? আমার রেস্টুরেন্ট কিনতে, আর আমি আগামী 30 মিনিটের মধ্যে রেস্টুরেন্ট বিক্রি করছি। আবির রহমানের কথা শুনে ম্যানেজার চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এসব আপনি কি বলছেন স্যার?
রানিং একটা রেস্টুরেন্ট আপনি বিক্রি করে দেবেন? কতটা এখানে বিক্রি হয় আপনি জানেন না? শাট আপ, তোমার থেকে শিখবো আমি কি করব না করব। আবির রহমানের ধমক শুনে ম্যানেজার চুপ হয়ে যায়। আবির রহমান কিছু সময়ের মধ্যে রেস্টুরেন্টের সকল পেপার নিয়ে এসে শামীম চৌধুরীর হাতে দেয়। শামীম চৌধুরী সবকিছু বুঝে নিয়ে চেকে অ্যামাউন্ট আর সাইন করে দিয়ে দেয়। আবির রহমান হাসি মুখে চলে যায়। এই সময় তুমি কোথায় যাচ্ছ সম্রাট? স্যার আমার অনেক কাজ আছে, আর এমন কিছু হয়নি যে বেডে শুয়ে থাকতে হবে। আপনি একটা কাজ করুন, সাব ইন্সপেক্টর রফিকের সাথে কয়েকজন কনস্টেবল রাখুন। বিশ্বাস হতে হবে অবশ্যই। ওর সেন্স ফিল্ডের সাথে সাথেই আমাকে জানাবেন। ও সব কিছুই জানে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আর কিছু জানতে পারলে আমাকে সাথে সাথে জানিও। সম্রাট মাথা নেড়ে হসপিটাল থেকে বের হয়ে চলে আসে তার সেই ছোট্ট বাড়িতে। মোবাইল বের করে রাজুকে কল করে। রাজু কল রিসিভ করেই ভীত ভীত কণ্ঠে বলে, হ্যালো সম্রাট বল। কি হয়েছে? তুই এভাবে কথা বলছিস কেন? কয়েকটা ছেলে মিলে মিহিরকে মারছে। হোয়াট? কিন্তু কেন? মিহির কি করছে? আর তোরা কোথায় আছিস? শুভ ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ওর গার্লফ্রেন্ডের ভার্সিটিতে এসেছে, তখন মিহিরের একটা ছেলের সাথে দেখা লাগে, আর তখন ওই ছেলেটা মিহিরকে মারছে। তুই ভার্সিটির নাম বলে আমি আসছি। রাজু ভার্সিটির নাম বলতেই সম্রাটের চিনতে সমস্যা হলো না। এটা মেঘার ভার্সিটি। সম্রাট সময় নষ্ট না করে বাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি যে একে তো আমাকে ধাক্কা দিয়েছিস, তার উপর আবার আমার দিকে চোখ বাঁকিয়ে থাকাস। ভাই ভাই ও ইচ্ছে করেনি, এবারের মতো ছেড়ে দেন। তাহলে চল আমরা একটা গেম খেলি, তাহলে তোদের ছেড়ে দিব। কি গেম ভাই বলেন? আমি প্রথমে তোকে 5টা কষি মারবো, যেখানে ইচ্ছে সেখানে, তারপর তুই আমাকে 5টা। বল রাজি? আমি খেলবো। সম্রাটের কণ্ঠ শুনে সবাই পেছনে তাকায়। তখনই গেট দিয়ে স্বপ্না আর মেঘা বেরোয় আসে। অর্ক সম্রাটের দিকে এগিয়ে এসে বলে, কিরে ছোট লোক, তুই আমার আশেপাশে ঘুরে ফিরে তুই আসিস, আর গেম খেলার কথা তোকে নয় ওদের 3 বন্ধুকে বলেছি। আমি ওদের বন্ধু, সো আমিও খেলবো। ঠিক আছে, তোর যখন মরার খুব শক্ত আয়। মিহির সম্রাটের দিকে এগিয়ে এসে বলে, সম্রাট তুই পাগল হয়ে গেছিস, তুই এদের চিনিস না, এরা খুব ভয়ঙ্কর। ডোন্ট ওয়ারি। ফকিরের সাহস আছে দেখা যায়, আর শুভর বন্ধু এই ফকিরটা। তোর বয়ফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞেস কর, এই ছোট লোক তোর বয়ফ্রেন্ডের বন্ধু কেন? সম্রাট মিহিরের কথা শোন, তুই সাদাসিধে সহজ সরল মানুষ, এখান থেকে চল। আমি তোদের সাথে বন্ধুত্ব করছি শুধু পাড়ার দোকানে বসে সিগারেট খাওয়ার জন্য না, তোদের বিপদে নিজের জীবন দিয়ে হলেও তোদের পাশে থাকার জন্য। এটা ফাওয়ালা শেষ হলে এখন শুরু করা যাক গেম। আমি রেডি। অর্ক মুচকি এসে সবার দিকে তাকিয়ে সম্রাটের পেটে খুশি দেয়। সম্রাট চোখ বন্ধ করে পেটে হাত চেপে বসে পড়ে। মিহির, শুভ আর রাজু এগিয়ে আসতে গেলে অর্ক পিছনে তাকায়। সবাই দাঁড়িয়ে যায়। অর্ক সম্রাটের কলার ধরে টেনে তোলে, মুখে শরীরে সমস্ত শক্তি দিয়ে খুশি দেয়। সম্রাট 1 ইঞ্চিও নিজের জায়গা থেকে সরে না, কিন্তু ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। অর্ক এক এক করে আরো 3টা খুশি দেয়। সম্রাট বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলে, নাও মাই টার্ন, আর ইউ রেডি? তুই আমার গায়ে হাত তুলবি, চুপচাপ এখান থেকে যা। এটা তো হবে না, রুলস আর রুলস। নাও মাই টার্ন। বলেই অর্ক নাক বরাবর খুশি দেয়। অর্ক সময় সম্রাটের দিকে তাকায়। নাক থেকে রক্ত গড়গড় করে পড়তে থাকে অর্কর। অর্ক সাথে সাথে মাটিতে পড়ে যায়। অর্কর লোকজন এগিয়ে আসতে গেলে সম্রাট ঘুরে ওদের দিকে তাকায়। সবাই ভয় পেছনে সরে যায়। শুভ, রাজু, মিহির অবাক হয়ে সম্রাটের দিকে তাকায়। স্বপ্নার মেঘা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। স্বপ্না শুকনো একটা ঢোক গিলে বলে, এটা কি ছিল রে বান্ধবী? অর্ক সম্রাটকে 5টা ঘুষি দিল, ওর কিছুই হলো না, আর সম্রাট একটা ঘুষিতেই অর্ক বেহুশ। আমার শরীর কাঁপছে, তোকে কি বলবো? এখান থেকে চল, নয়তো উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। অর্কর মোবাইল বেজে ওঠে। সম্রাট মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে দেখে লেখা বড় বড় করে ভাই। সম্রাট কল রিসিভ করতে ওপাশ থেকে মেয়ে বলে, অর্ক কোথায় তুই? তাড়াতাড়ি বাসায়, আমাদেরকে আজকে কি করতে হবে বলে গেছিস? আপনার ভাইকে কেউ মেরে ফেলেছে, সে লাশ নিয়ে যান। তুই কি বলছিস? তুই জানিস? আমার ভাইকে মোবাইল দে। বেঁচে থাকলে তো দেবো, আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি, এসে নিয়ে যান। বলেই সম্রাট কল কেটে দেয়।
মিহির এগিয়ে এসে বলে, তুই মিথ্যা কেন বললি? ওর ভাই আসার আগেই এখান থেকে চল। ওর ভাই অনেক বেশি ভয়ঙ্কর, এই শহরের নাম করা মাফিয়া। শুভ, রাজুকে নিয়ে এখান থেকে যা, বাকিটা আমি দেখছি। পাগলামি করিস না সম্রাট, চুপচাপ ওর ভাই আসার আগে এখান থেকে চল, নয়তো সমস্যা হয়ে যাবে। রাজুর কথা শুনে সম্রাট রাগী কণ্ঠে চেঁচিয়ে বলে, আই সে গো, কথা বুঝতে পারছিস না তোরা? সম্রাটের এইরকম লোক দেখে ভয় পেছনে সরে যায় তিনজন। শুভ দুজনকে বুঝিয়ে নিয়ে যায়। মেঘা স্বপ্না চলে যায়। অর্কর সাথে থাকা কয়েকজন ভয়ে দৌড়ে পালিয়ে যায়। সম্রাট আশেপাশে তাকিয়ে একটা কাচের বোতল দেখতে পায়। গিয়ে কাচের বোতল হাতে নিয়ে একটা কাচের সাথে বাড়ি দিতেই বোতল ভেঙে যায়। অর্কর কাছে এসে ভাঙা কাচের বোতল অর্কর গলায় ঠুকিয়ে দেয়। অর্ক ছটফট করতে করতে মরে যায়। সম্রাট সাথে সাথে সেখান থেকে চলে যায়। একটু পরে সেখানে একটা কালো গাড়ি থামে। গাড়ি থেকে নেমে আসে মীর। গাড়ি থেকে নামতেই দেখে তার ভাই মাটিতে পড়ে আছে, আর তার ভাইয়ের আশেপাশে রক্তে লাল হয়ে আছে। মীর দৌড়ে তার ভাইয়ের কাছে ভাইয়ের লাশ কোলে নিয়ে বলতে থাকে, ভাই, এই ভাই কথা বল, আমি এসেছি দেখ, চোখ খুলে তাকা না ভাই। অর্ক কথা বল ভাই, এ অর্ক কথা বল না। এই তোরা দাঁড়িয়েছিস কেন? খুঁজে বের করে কুত্তার বাচ্চাকে যে আমার ভাইকে মেরেছে। মীরের কথা শুনে মীরের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে না পেয়ে মীরের সামনে এসে মাথা নিচু করে সবাই দাঁড়িয়ে আছে। মীর চোখের পানি মুছে অর্ককে ছেড়ে উঠে দাঁড়ায়। তখনই সেখানে মেঘা এসে দেখে মীর কান্না করছে। মেঘা কাছে এসে বলে, মীর, তুমি এখানে? আর এই ছেলের লাশ ধরে কান্না কেন করছো? ও আমার ছোট ভাই, কেউ ওকে মেরে ফেলে গেছে। আমি যদি ওকে পাই তাহলে এতটা যন্ত্রণা দিয়ে মারবো, মৃত্যুর পরে ওর আত্মা আমার ভাই কেঁপে কেঁপে উঠবে। কি বলছো তুমি এসব? মীর, তোমার সাথে আমার জীবন জড়িয়ে আছে। তুমি কাউকে মারলে তো আমার ফাঁসি হয়ে যাবে। তাহলে আমার কি হবে? কিছু হবে না আমার, তুমি এখন যাও। যে আমার ভাইকে মেরেছে আমি ওকে খুঁজে বের করে নিজ হাতে মারবো। আমি দেখেছি কে মেরেছে। মেঘার কথা শুনে মীর বড় বড় চোখে মেঘা থেকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলে, কে মেরেছে বলো আমাকে, আমি ওকে ছাড়বো না। বলো মেঘা, বলো কে মেরেছে আমার ভাইকে। মেঘা ব্যাগ থেকে মোবাইল বের করে সম্রাটের ছবি দেখায়। ছবিটা দেখে মীর কিছুটা চমকে উঠে বলে, এটা তো সেই ছেলেটা যে সেদিন শপিং মলে তোমার সাথে কথা বলছিল। কোথায় থাকে এই ছেলে? কোথায় থাকে আমি জানি না, তবে ওর 3জন বন্ধু আছে। তারা কোথায় থাকে আমি জানি, আর ওরা জানতে পারে কোথায় আছে এই ছেলে। ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে তোমাকে কল করব। নিজের খেয়াল রেখো তুমি। মীর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে সাথে সাথে চলে যায় মেঘার দেওয়া ঠিকানায়। এদিকে সম্রাট নিজের বাড়িতে এসে শুয়ে আছে। হঠাৎ মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে কমিশনার মাইনুল কল করেছে। সম্রাট কল রিসিভ করে বলে, জি স্যার, বলুন কি খবর? খবর বেশি ভালো না, রফিক মনে হয় বাঁচবে না। তোমার মারে ওর ব্যান্ডে অনেক আঘাত লেগেছে। ডক্টর বলেছে আগামী 1 ঘন্টার মধ্যে রফিক হয়তো মারাও যেতে পারে। আমি এখন আসছি স্যার, আমি আসার আগে যেভাবেই হোক ওকে বাঁচিয়ে রাখুন। বলেই কল কেটে বাড়ি থেকে বের হয়ে সিএনজি নিয়ে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। 30 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যায়। দ্রুত সাব ইন্সপেক্টর রফিকের কেবিনে এসে দেখে মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সম্রাট এসে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। কমিশনার মাইনুল এটা দেখে সম্রাটের হাত চেপে ধরে বলে, আরও ম্যাট, কি করছো তুমি? ওর অবস্থা এমনি খারাপ, আর তুমি ওর অক্সিজেন মাস্ক খুলে ফেললে। স্যার ডোন্ট ডিস্টার্ব। রফিক, বলো তুমি মীরের সম্পর্কে কি জানো? মীর কি করতে চাইছে, ওর প্ল্যান কি? এতদিন পুলিশের চাকরি করেও ওই মীরের চামচামি করছো। আমি এসব সম্পর্কে কিছুই জানি না। মীর কাউকে কিছু বলে না, তবে এতটুকু জানি ওর বিজনেস হলো মেয়েদের পাচার করা, কিন্তু কবে, কখন, কিভাবে করে জানি না আমি। মিথ্যে বলছিস তুই, তুই সব জানিস। আমি সত্যিই কিছু জানি না। সম্রাট আর কিছু জিজ্ঞেস করবে তার আগেই রফিকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সম্রাট রেগে বেড়ে খুশি দেয়। কমিশনার মাইনুল সম্রাটের কাঁধে হাত রাখে। সম্রাট কমিশনারের দিকে ঘুরে তাকায়। আমার মনে হয় না ও কিছু জানতো। এখন যা করার তোমাকে করতে হবে। তোমাকে যে মিশনের জন্য এতদিন রাস্তার ফকিরের বেশে এখানে পাঠিয়েছি,
এবার সেই মিশন শেষ করো আর নিজের আসল পরিচয় সবার সামনে নিয়ে আসো সম্রাট। সম্রাট কিছু বলতে যাবে তার আগে সম্রাটের মোবাইল বেজে ওঠে। সম্রাট পকেট থেকে মোবাইল বের করে দেখে মীরের নাম্বার। কল রিসিভ করে বলে, হ্যাঁ মিহির বল। মিহির নয়, মীর। তোর আদরের 3 বন্ধু আর তোর বড় দাদু এখন আমার কাছে। যদি ওদের বাঁচাতে চাস তাহলে আমি একটা ঠিকানা মেসেজ করে দিচ্ছি, চুপচাপ চলে আয়। মিহির ওদের ছেড়ে দে, তুই যা বলবি আমি তাই করব। এত সহজে আমি ওদের ছাড়বো না। তুই আমার ভাইকে আমার থেকে কেড়ে নিয়েছিস, আমি তোর চোখের সামনে এক এক করে ওদের মারবো। যদি আমার বন্ধু কিংবা আমার দাদুর কিছু হয় ও তার কসম, আমি তোকে এই পৃথিবী থেকে বিদায় করে দেবো। তার জন্য তোকে এখানে আসতে হবে, চলে আয়। বলেই মীর কল কেটে দেয়। সাথে সাথেই সম্রাটের মোবাইলে একটা মেসেজ আছে। কমিশনার মাইনুল সম্রাটের কথা শুনে সবকিছুই বুঝতে পেরেছে। মাইনুল বলে, সম্রাট, তোমার এখানে একা যাওয়া ঠিক হবে না। খুব ভয়ঙ্কর। আপনি আমার সামনে খুব ভালো করে জানেন স্যার। সময় এসেছে নিজের পরিচয় সামনে আনার। আমি যাচ্ছি, বেঁচে থাকলে দেখা হবে। বলেই সম্রাট হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভ করতে থাকে মীরের দেওয়া ঠিকানা থেকে। মীর, এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? আর এখানে এত অন্ধকার কেন? ডোন্ট ওয়ারি ডার্লিং, আমি তোমার সাথে আছি তো। আমার উপরে এতটুকু বিশ্বাস আছে তো? বিশ্বাস আছে বলেই তুমি কল করার সাথে সাথে চলে এসেছি। তাহলে আর কোনো কথা নয়, আজ তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। কিছু অপেক্ষা করো, তোমার জন্য আমার রাখা সারপ্রাইজ অপেক্ষা করছে। মেঘা কিছু বলতে যাবে তখনই সেখানে একটা ছেলে আসে। ছেলেটাকে দেখে মেঘা মীরের হাত শক্ত করে চেপে ধরে ভয় ভয় বলে, মীর, এই ছেলে এখানে কেন? এই ছেলেই আমাকে তোমার ভাইয়ের সাথে এসে বাজে ইঙ্গিত করেছিল। আর এই ছেলে তো অনেক খারাপ। মেঘার কথা শুনে মীর ছেলেটার দিকে তাকিয়ে মুচকি এসে বলে, ওকে, তুমি ভয় পাচ্ছ? ওকে, ভয় পাওয়ার কিছু নেই। আমার কথা ছাড়া ওরা কোনো কাজ করে না। তুমি ওর সাথে যাও এখন। আমার একটা কাজ আছে, শেষ করে আসছি। তোর ভাবির খেয়াল রাখিস, আর যেভাবে বলছি সেভাবে যেন হয়। তুমি এখন কোথায় যাবে? আর আমি এই ছেলের সাথে কোথাও যাব না। এই ছেলে ভালো না। জান, বললাম না আমার কথা ছাড়া ওরা কিচ্ছু করার সাহস নেই। যে আমার ভাইকে মেরেছে, আমি তার হিসেব নিয়ে আসছি। তুমি ততক্ষণ ওর সাথে যাও আর রিল্যাক্স করো। তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ডোন্ট ওয়ারি জান, 30 মিনিটের মধ্যে আমি তোমার সামনে থাকবো। বলেই মেয়ের ছেলেটাকে ইশারায় মেঘাকে নিয়ে যেতে বলে আর নিজে সেখান থেকে বের হয়ে চলে আসে নিজের আস্তানায়। দড়ি দিয়ে বেঁধে রেখেছে পিলারের সাথে রাজু, মিহির আর শামীম চৌধুরীকে। একটা চেয়ারে বসে গেটের দিকে তাকিয়ে আছে মীর। মীরের পেছনে তার লোকজন দাঁড়িয়ে আছে, হাতে সবার রিভলভার। 20 মিনিট পর গেট খোলার শব্দে মীর গেটের দিকে তাকায়। ভিতরে যে আছে তাকে দেখে মীরের চোখ কপালে। গেট দিয়ে মেঘা ঢুকেছে। মীর যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সামনে এগিয়ে আসতে গেলে দেখে মেঘার পেছনে সম্রাট দাঁড়িয়ে আছে। পরনে সাদা একটা শার্ট, কিন্তু রক্ত লাল হয়ে আছে। মেঘা মুখ খেয়েছে সম্রাটের দিকে এগিয়ে একবার তাকিয়ে মীরের দিকে তাকিয়ে মীরকে উদ্দেশ্য করে বলে, অবাক হয়েছিস আমাকে এখানে দেখে? মেঘা, কি হয়েছে তোমার? তুমি আমাকে তুই করে বলছো কেন? আর এইখানে এসেছো কেন? আমি তো তোমাকে বলেছি আমি তোমার কাছে আসছি। এখনো অভিনয় করে যাচ্ছিস আমার সাথে? তোর আসল চেহারা আমার সামনে পানির মতো পরিষ্কার। এই শহরের নামকরা মাফিয়া তুই, যাকে সবাই মীর ভাই বলে জানে। আর তুই আমার কাছে আসতি, তাই না? আমাকে বিক্রি করে দিয়ে তুই আমার কাছে আসছিলি। জান, কি বলছো তুমি এসব? ও ছোট লোকের বাচ্চা তোমাকে আমার নামে উল্টাপাল্টা বুঝিয়েছে। উল্টা পাল্টা সম্রাট নয়, তুই বুঝিয়েছিস। মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের বিক্রি করিস তুই। আমি সব কিছু জেনে গেছি। যাকে এতদিন ছোট লোক বলে অবহেলা করেছি, সেই আজ আমার জীবন বাঁচিয়েছে। আর যাকে অন্ধের মতো বিশ্বাস করেছি, সে আমাকে দিয়ে ব্যবসা করতে চেয়েছে। সব কিছু জেনে গেছো তাহলে? ভালোই হলো। আর আমি ওই ছোট লোকের সম্পর্কে সব কিছুই জেনেছি। ও সরি, ছোট লোক তো তুই নয়, এই শহরের টপ বিজনেসম্যান শামীম চৌধুরীর একমাত্র নাতি তুই, যার নামে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যাংকে পড়ে আছে। সম্রাট একজন মিলিনিয়র কথাটা শুনে মেঘা আকাশ থেকে পড়ার মতো অবস্থা।
অবাক হয়ে তাকিয়েছে সম্রাটের দিকে। মীর আবার বলতে শুরু করে। আচ্ছা, তুই এত কিছু থাকার পরেও ছোট লোক সেজেছিলি কেন? এই প্রশ্নটা আমাকে খুব বিরক্ত করছে। তো সত্যিটা জানার পর থেকে তোর কি আরো কোনো পরিচয় আছে নাকি? সবকিছু জেনে থাকলে আমার বন্ধুদের আর আমার দাদুকে এখনো বাঁচিয়ে রাখতি না? আমি আসার আগেই তুই এই শহর ছেড়ে পালিয়ে যেতি। সম্রাটের কথা শুনে মীর শব্দ করে হাসতে থাকে। হাসি থামিয়ে রাগী কণ্ঠে বলে, তোর মধ্যে একজন সোনাপুরীর ভয়ে এই মীর পালাবে? তোর লোকদের কিভাবে মেরে এসেছি গিয়ে দেখে আয়, তাহলেই বুঝবি এই সম্রাট কতটা ভয়ঙ্কর। ওকেও একটু নমুনা দেখিয়ে দাও, নয়তো ও বুঝবে না। নমুনা দেখা? আগে শোন বলছি, কিভাবে তোর লোকদের মেরে মেঘাসহ আরো 49 জন মেয়েকে বাঁচিয়ে তাদের বাসায় পাঠিয়েছি। একটু আগে মেঘা ছেলেটার সাথে হাঁটতে হাঁটতে একটা জাহাজে চলে আসে। ছেলেটা মেঘাকে নিয়ে জাহাজের নিচের তলায় চলে আসে। মেঘা দেখে তার মতো আরো অনেকগুলো মেয়ে বসে বসে ঝিমুচ্ছে। সবাইকে ড্রাগ দেওয়া হয়েছে কিছু সময় আগে। সেটা মেয়েগুলোকে দেখেই বেশ বুঝতে পারছে মেঘা। মেঘা কিছু না ভেবে বের হওয়ার জন্য ঘুরতে একটা ছেলে গেট লক করে দেয়। ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু মীরকে সব বলে দিব। আমি মীরের কি হই সেটা তোরা জানিস না। এখনো সময় আছে, আমাকে এখান থেকে যেতে দে। মেঘার কথা শুনে সবাই শব্দ করে হাসতে থাকে। যে ছেলেটা মেঘাকে নিয়ে এসেছে সে মেঘার কাছে গিয়ে মেঘার চুল ধরে বলে, ভাইকে বলে কোনো লাভ নেই। আর তুই ভাইয়ের যা হস, এখানে যত মেয়ে দেখছিস সবাই ভাইয়ের তাই হয়। আর একটু পর এই জাহাজ দুবাইয়ের জন্য রওনা হবে। আর তোদের নামের পাশে অ্যাড হবে প্রতিটা। কথাটা শুনে মেঘার বুকটা কেঁপে ওঠে। মেঘা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ছেলেটা মেঘাকে ছুঁড়ে মারে। মেঘার কপাল দিয়ে জাহাজের স্ট্রেলের সাথে বাড়ি লাগে। কপাল ফেটে রক্ত বের হয়ে যায়। মেঘা বসে বসে কান্না করছে। হঠাৎ সম্রাটের কথা মনে পড়ে যায়। মেঘা বসা থেকে উঠে ছেলেগুলোকে বলে, আমি ওয়াশরুমে যাব। আর কিছুক্ষণ অপেক্ষা কর, দুবাইয়ের ওয়াশরুমে যেতে পারবি। ছেলেটা আর কিছু না বলে মেঘাকে সাথে নিয়ে জাহাজের ওয়াশরুমে চলে আসে। মেঘা ভেতরে যায়। ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে। মেঘা ওয়াশরুমের দরজা নক করে বুকে রাখা মোবাইলটা বের করে সম্রাটকে কল করে। সম্রাট মীরের দেয়া ঠিকানায় প্রায় চলে এসেছে। তখনই মোবাইল বেজে ওঠে। গাড়ি থামিয়ে পকেট থেকে মোবাইল বের করে দেখে মেঘা কল করেছে। সম্রাট কল রিসিভ করতে মেঘা কান্না করতে করতে বলে, সম্রাট, আমাকে বাঁচাও। কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? কোথায় আছো তুমি বলো? আমি কোথায় আছি জানি না, তবে এতটুকু জানি একটা জাহারের মধ্যে আছি। মীরকে আমি চিনতে ভুল করেছি। আমার মতো আরো অনেকগুলো মেয়েকে আর কিছুক্ষণ পর দুবাই পাচার করে দিবে। প্লিজ সম্রাট, আমাকে বাঁচাও। তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। মোবাইলটা যেভাবে হোক কিছু সময়ের জন্য অন রাখো। আমি তোমার নাম্বার ট্র্যাক করে তোমার কাছে আসছি। আর তুমি নর্মাল থাকো, ওদের যেন কোনো সন্দেহ না হয়। তাড়াতাড়ি আসো তুমি, আমার খুব ভয় করছে সম্রাট। ভয় পাওয়ার কিছু নেই, আমি আসছি। বলে সম্রাট কল কেটে দেয়। মেঘা মোবাইল আগের জায়গায় রেখে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। ছেলেটা মেঘাকে নিজের আগের জায়গায় নিয়ে চলে আসে। মেঘা এক কোণে চুপচাপ বসে অপেক্ষা করছে সম্রাটের জন্য। সম্রাট কমিশনার মাইনুলকে কল করে। কমিশনার মাইনুল কল রিসিভ করে বলে, হ্যাঁ সম্রাট, বলো। স্যার, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি। 5 মিনিটের মধ্যে এই নাম্বারটা ট্র্যাক করে আমাকে লোকেশন পাঠান। কার নাম্বার আর কি হয়েছে? আমি যে কারণে ছদ্মবেশ নিয়ে আসি তার খবর পেয়েছি। লেট করবেন না স্যার, ফাস্ট। বলেই সম্রাট কল করে কমিশনার মাইনুলকে মেঘার নাম্বার পাঠায়। 5 মিনিট পর কমিশনার মাইনুল সম্রাটকে একটা লোকেশন পাঠায়। সম্রাট গাড়ি ঘুরিয়ে দ্রুত দায় পথে থাকে। 15 মিনিটের মধ্যে পৌঁছে যায় লোকেশনে। গাড়ি থেকে নেমে কিছুটা সামনে আসার পর দেখে একটা বিশাল বড় জাহাজ পাঠা। সম্রাট খুব সাবধানে জাহাজে উঠে পড়ে। তখনই ওপরে একজন সম্রাটকে দেখে ফেলে। সম্রাট লোকটার কাছে গিয়ে মুখ চেপে ধরে ঘাড় ভেঙে ফেলে। মুহূর্তেই লোকটা মারা যায়। সম্রাট খুব সাবধানে নিচে শুয়ে দেয়। খুব সাবধানে এগিয়ে গিয়ে ওপরের কেবিনে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে বসে বসে মদ খাচ্ছে। সম্রাট নিচেও কেবিনের দরজা দিয়ে ভেতরে ঢোকে। সম্রাটকে দেখে ছেলেগুলো পাশে থাকা রিভলভার ধরতে গেলে সম্রাট টেবিলে থাকা ছুরিটা হাতে নিয়ে একজনের গলায় ঢুকিয়ে দেয়।
বাকি ছেলেগুলো এটা দেখে ভয় পেছনে সরে যায়। সম্রাট মাথা নাড়তে নাড়তে বিরক্তি ভঙ্গিতে বলে, তোরা নিজেদের গুন্ডা মনে করিস? তোদের শুধু শুধু মিট টাকা দেয়। মাত্র একজনকে মেরেছি, এখন আরো 5 জন বাকি। কোথায় আমাকে মারতে আসবি, তা না করে ভয় পেছনে গেলি। তোরা তো গুন্ডা নামে কলঙ্ক। সম্রাটের কথা শেষ হবার আগে একজন গুলি করতে গেলে হাতে থাকা ছুরিটা তার দিকে ছুঁড়ে মারে। ছুরি গিয়ে সোজা কপালে ঢুকে যায়। ছেলেটা নিচে পড়ে যায়। উপরে এমন শব্দ শুনে একটা ছেলে উপরে আসতে গেলে আর একজন বলে, আরে উপরে যেতে হবে না, ওরা মনে হয় মদ খেয়ে মাতলামো করছে। বস যাকে যেখানে থাকতে বলছে সেখানেই থাক। সবাই আর কিছু না বলে বসে পড়ে। সম্রাট আর একজনের কাছে গিয়ে ঘাড় চেপে ধরে। বাকি 3 জনের দিকে তাকিয়ে ছেলেটার ঘাড় ভেঙে ফেলে। নিচে ফেলে দিয়ে কেবিনে থাকা একটা ভাঙা স্টল দিয়ে 3 জনের গলায় বুকে ঢুকিয়ে দেয়। সবাই লাশ হয়ে নিচে পড়ে আছে। সবার রক্তে সম্রাটের শার্ট লাল হয়ে গেছে। মুখের অনেক জায়গায় রক্ত লেগে আছে। কেবিন থেকে বের হয়ে গেলে টেবিলে সিগারেটের পকেট থেকে একটা সিগারেট নিয়ে জ্বালিয়ে নিচে চলে আসে। নিচ তলায় দরজা নক করে। একজন এসে দরজা খুলে দেখে রক্তে লাল হয়ে আছে একটা ছেলের শার্ট, ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ছেলেটা কিছু বলবে তার আগেই সম্রাট ছেলেটার হাত ধরে উল্টো দিকে ঘুরিয়ে গলা চেপে ধরে। নিচে থাকা বাকি ছেলেগুলো সম্রাটের দিকে রিভলভার তাক করে আছে। মেঘা সম্রাটকে দেখে যেন মরুর বুকে বৃষ্টি খুঁজে পেল। তুই এখানেও? তুই অর্ক ভাইকে মেরেছিলিস। এখান থেকে বেঁচে ফিরতে পারবি না তুই। সম্রাট কিছু না বলে ছেলেটার গলা ছেড়ে চুল চেপে ধরে জাহাজের সাথে মাথা বাড়ি দিতে থাকে। সবাই ভয় পিছিয়ে যায়। ছেলেটার নাক মুখ থেকে রক্ত পানির মতো পড়ছে। জাহাজের জানালা খুলে ছেলেটাকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়। বাকি ছেলেগুলো ভয়ে শুকনো ঢুক তুলছে। একজন গুলি করতে গেলে আর একজন বলে, এই গুলি করিস না। মীর ভাই ওকে নিজে হাতে মারবে বলে তার ভাইয়ের লাশ ছুঁয়ে কসম করেছে। সম্রাট 1 পা 2 পা করে ছেলেগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। মেঘা উঠে দৌড়ে গিয়ে সম্রাটের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে থাকে। সম্রাট মেঘাকে বুক থেকে তুলে এক পাশে বসিয়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, আমি এসে পড়ছি না, একদম কান্না করবে না। এ নাও মোবাইল, কল স্টেপ ফার্স্ট যে নাম্বারটা আছে তাকে মেসেজ করে এখানকার লোকেশন পাঠিয়ে দাও। মেয়েগুলোকে এখান থেকে যার যার বাসায় দিয়ে আসতে হবে। ততক্ষণে আমি ওদের এই পৃথিবী থেকে বিদায় করি। বলেই সম্রাট নিচে থেকে একটা ভাঙা রড তুলে নেয়। একটা ছেলের সামনে দাঁড়িয়ে বলে, হাতে রিভলভার, ট্রিগারে আঙুল, গুলি করে দিলে বেঁচে যেতি, এখন আমি তোকে মারবো। বলেই ছেলেটার পায়ে রড ঠুকিয়ে দেয়। ছেলেটা পা ধরে চিৎকার করে ওঠে। মেঘা এমন দৃশ্য দেখে চোখ বন্ধ করে নেয়। বাকি ছেলেগুলো পালাতে গেলে সম্রাট নিচে থেকে রিভলভার নিয়ে সবার মাথায় গুলি করে। এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে গুলি বের হয়ে যায়। সবাইকে মেরে মেঘাকে নিয়ে জাহাজ থেকে বের হতেই দেখে কয়েকজন পুলিশের গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। কমিশনার মাইনুল গাড়ি থেকে নেমে সম্রাটের শরীরে রক্ত রেখে বলে, সম্রাট, এই কি অবস্থা হয়েছে তোমার? স্যার, শরীরটা ব্যথা হয়ে গেছে। অনেকদিন পর মারামারি করলাম। সব মারামারি নয়, মার্ডার করলাম। আর ভয়ের কিছু নেই, রক্ত আমার নয়। জাহাজে আর 49 জন মেয়ে আছে, সবাইকে যার যার বাসায় পৌঁছে দিন। আর লাশ কি করবেন আপনি ঠিক করুন, আমি মেয়ের চ্যাপ্টারটা ক্লোজ করে আসি। মেঘা, স্যারের সাথে যাও, স্যার তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবে। না, আমি তোমার সাথে যাব। ওই কুত্তার বাচ্চাকে নিজের চোখে মরতে দেখতে চাই। জাস্ট শাট আপ, ওখানে তোমার ক্ষতি হতে পারে। আমি কোনো সিনেমা হলে যাচ্ছি না, চুপচাপ স্যারের সাথে যাও। আমি তোমার সাথে যাব মানে তোমার সাথে যাব। একবার ভুল করে তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু সেই ভুল আর করব না। বাঁচতে হলে তোমার সাথে বাঁচবো, আর মরতে হলে তোমার সাথেই মরবো। বেচারা সম্রাট আর কি করবে? ইচ্ছে না থাকলেও মেঘাকে সাথে করে নিতে হয়। কমিশনার মাইনুল মুখ টেপে হাসছে সম্রাটের দিকে তাকিয়ে। সম্রাট কিছু না বলে মেঘাকে নিয়ে গাড়িতে উঠে বসে। সম্রাট গাড়ির স্টার্ট দিতে গেলে মেঘা সম্রাটের হাত ধরে। সম্রাট মেঘার দিকে তাকাতেই মেঘা বলে, আই অ্যাম সরি সম্রাট, আমি মানুষ চিনতে ভুল করেছি। তোমার ভালোবাসাকে বুঝতে পারিনি, মিথ্যে ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। মিথ্যে ভালোবাসায় নয়, টাকার নেশায়। ভুল হয়ে গিয়েছে আমার। মানুষ মাত্রই ভুল করে। আমাকে লাস্ট একটা সুযোগ দাও। তোমার বুকে আমাকে আর একবার মাথা রাখার সুযোগ দাও।
আমি আর কখনোই ভুল করব না। তোমার সাথে রোম্যান্স করার সময় আমার নেই এখন। আমার 3 বন্ধু আর দাদুকে আটকে রেখেছে ওই মীর। আমাকে তাদের বাঁচাতে যেতে হবে। সম্রাটের দাদু আছে। কথাটা শুনে মেঘা অবাক হয়, কারণ মেঘা জানতো সম্রাটের আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। তোমার দাদু মানে? আমি তো জানি তোমার এই পৃথিবীতে কেউ নেই। আজ সব প্রশ্নের উত্তর পাবে কি আমি, কি করি আমি, আমার আসল পরিচয় জানতে পারবে। এখন কথা না বলে চুপ করে বসো। আমার জন্য এমনই আমার লেট হয়ে যাচ্ছে। যদি আমার মিশন হাফ কমপ্লিট হয়েছে। তোমার মিশন মানে? কি বলছো? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। চুপ করে বসো তো, সবকিছু জানতেই পারবে তুমি। মেঘা কিছু না বলে চুপচাপ বসে থাকে। সম্রাট গাড়ির স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। আর কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় মীরের আস্তানায়। আর বাকিটা জানেন বর্তমান। সম্রাটের কথা শুনে মীর সাথে সাথেই মোবাইল বের করে ওদের মধ্যে একজনকে কল করে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। সম্রাট হাসতে হাসতে বলে, কল রিসিভ হচ্ছে না, আবার কর। যতবার ইচ্ছে ততবার কল কর, কিন্তু মৃত মানুষ তো কল রিসিভ করবে না। সম্রাটের কথা শুনে মীর রেগে সম্রাটের সামনে এসে সম্রাটের গলা চেপে ধরে বলে, ভুল করেছি তোকে সেদিন না মেরে। আমার ভাইকে তুই আমার থেকে কেড়ে নিয়েছিস, আমার ব্যবসা নষ্ট করেছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। সম্রাট মীরের হাত গলা থেকে সরিয়ে মীরের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, সিগারেট ফ্লেমের সিগারেট ফ্লেম মুখে মুখে পটপট না করে কাজ করে দেখা। আর তোর ভাইকে এর আগেও একবার হাসপাতালে পাঠিয়েছি। তোর খবরই সাব ইন্সপেক্টর রফিককেও আমি মেরেছি। আরেকটা আমার এখানে আসার প্রথম আর শেষ কারণ তুই। তোকে এই পৃথিবী থেকে বিদায় করা, তোর নাম সারা জীবনের জন্য মুছে দেওয়ার জন্য আমার এখানে আসা। সম্রাটের কথা শুনে মেঘা অবাক হয়ে সম্রাটের দিকে তাকিয়ে আছে। মীর আর তার লোকেরা হাসতে থাকে। মীর হাসি থামিয়ে বলে, আমার আস্তানায় এসে তুই আমাকে এসব বলছিস? ওলে বাবালে, আমি তো ভয় পাইছি। ভালো করে তাকিয়ে দেখ আশেপাশে। আমার একটা অর্ডার তোকে আর তোর 3 বন্ধু সহ তোর দাদু সহ এক্স গার্লফ্রেন্ডকে শেষ করে দিতে পারে। তুই তো এটা আমার জানা ছিল না। সিগারেট ভিলেনের মতো আমার সাথে না পেরে আমার বন্ধু আর দাদুকে আটকে রেখেছিস। তুই নাকি আবার আন্ডারওয়ার্ল্ডের ডন। মীর ভাই, তোকে বাসায় গিয়ে শাড়ি আর চুড়ি পরে বসে থাকা উচিত। যদি এক বাপের জন্মের হয়ে থাকিস তাহলে আমার বন্ধু আর দাদুকে এখান থেকে যেতে দে, আর আয় আমার সাথে লড়াই কর, তারপর দেখি তুই কেমন ডন। সম্রাটের কথা শুনে মীর তার লোককে ইশারায় কিছু বলে। একজন গিয়ে রাজু, মিহির, শুভ আর শামীম চৌধুরীর বাঁধন খুলে দেয়। মীর ইশারায় বলে ওদের যেতে দিতে। সবাই সম্রাটের সামনে এসে দাঁড়ায়। মীর সম্রাটকে উদ্দেশ্য করে বলে, নে, ছেড়ে দিয়েছি সবাইকে। এবার আয় দেখ এই মীরকে। দাদু ভাই, যে জন্য এখানে এসেছিস সেটা সম্পূর্ণ করেই তোকে ফিরতে হবে। তুমি কোনো চিন্তা করো না দাদু, অনেক হয়েছে। এবার এই গল্পের ইতি টানার সময় হয়ে গেছে। তুমি সবাইকে নিয়ে যাও। আমরা তোকে একা রেখে যাবো না সম্রাট। আমাদের জন্য তুই এই বিপদে পড়েছিস, তোকে বিপদে রেখে আমরা যাবো না। হ্যাঁ সম্রাট, রাজু ঠিকই বলেছে। তোকে একা রেখে আমরা কাপুরুষের মতো পালিয়ে যেতে পারবো না। হ্যাঁ সম্রাট, বাঁচতে হলে একসাথেই বাঁচবো, আর মরতে হলে একসাথেই মরবো। তুই একাই বন্ধুত্বের মান রাখবি, আর আমরা তোকে বিপদে ফেলে রেখে পালাবো, এটা হবে না। থাক, আর সাহস দেখাতে হবে না। চুপচাপ তোরা দাদুর সাথে চলে যা, আমি 10 মিনিট পর আসছি। না বলেছি, তুই শুনিসনি। আমরা তোকে একা ফেলে রেখে যাবো না মানে যাবো না। ঠিক আছে, তোরা এখানেই দাঁড়া। বলেই সম্রাট এগিয়ে যায় মীরের দিকে। মীরের বুকে ঘুষি দিতে গেলে মীর সম্রাটের হাত ধরে সম্রাটের পায়ে লাথি দেয়। সম্রাট মাটিতে পড়ে যায়। মীর সম্রাটের বুকে ইচ্ছে মতো লাথি দিতে থাকে। সম্রাট বুকে হাত রেখে চোখ বন্ধ করে আছে। মীর সম্রাটের সামনে বসে মুখে ইচ্ছে মতো খুশি দিতে থাকে। সম্রাটের নাক ফেটে রক্ত পড়তে থাকে। রাজু, মিহির আর শুভ আসতে গেলে মীর ওদের পায়ের সামনে গুলি করে বলে, এক কদম সামনে আসলে পরের গলিটা কপালের ওপাশ দিয়ে ঢুকে এপাশ দিয়ে বের হয়ে যাবে। যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে থাক। সবাই দাঁড়িয়ে যায়। মেঘা সম্রাট সম্রাট করে চিৎকার করছে। মীর হাতে থাকা রিভলভারের নল সম্রাটের কপালে ঠেকিয়ে বলে, ইচ্ছে তো করছে ম্যাগাজিনের সবগুলো গলি তোর মাথায় ঢুকিয়ে দেই, কিন্তু এত সহজে তোকে মারবো না। তুই আমার আদরের ছোট ভাইকে মেরেছিস, আমার ব্যবসা নষ্ট করেছিস, তোকে তিল তিল করে মারবো। বলেই হাতে থাকা রিভলভারের হ্যান্ডেল দিয়ে সম্রাটের মুখে বাড়ি দেয়। সম্রাটের মুখ থেকে রক্ত বের হয়ে যায়।
সম্রাট একটা কাশি দিয়ে মুখের ভিতরে থাকা রক্ত ফেলে দিয়ে হাসতে থাকে। মীর সম্রাটকে হাসতে দেখে অবাক হয়ে বলল, তোর কুকুরে যান, এতটা মারার পর তুই হাসছিস? তুই যার জন্য এখানে এসছিস সে কতটা ভয়ঙ্কর সেটা জেনে আসার প্রয়োজন ছিল। আগে তোর চোখের সামনে ওদের মারবো। আমি আমার ভাইকে হারিয়ে যে কষ্ট পেয়েছি তোকেও ঠিক সেই কষ্টই দেব, তারপর তোকে মারবো। বলে মীর উঠে শামীম চৌধুরী আর বাকিদের দিকে এগিয়ে যেতে নিলে সম্রাট মীরের পা ধরে তার দেয়। মীর মাটিতে পড়ে যায়। উঠতে গেলে সম্রাট মীরের হাত তার পাশের ভিতর ঢুকিয়ে চেপে ধরে। মীর চিৎকার করে ওঠে। মীরের লোকজন এগিয়ে আসতে গেলে সম্রাট কোমর থেকে রিভলভার বের করে। সম্রাটের কাছে রিভলভার দেখে মেঘা, রাজু, মীর আর শুভ অবাক হয়ে তাকিয়ে আছে। সম্রাট মীরের লোকজনের দিকে রিভলভার তাক করে বলে, যদি বেঁচে থাকার ইচ্ছে থাকতো যেখানে আসিস সেখানে দাঁড়িয়ে থাক, আমি মাটিতে নয় শুধু বুকে গুলি করব। সবাই ভয় পেয়ে পিছিয়ে যায়। সম্রাট মীরের কলার ধরে টেনে তোলে। মীরের ঠিক নাক বরাবর ঘুষি দিতেই মীরের নাক ফেটে রক্ত বের হয়ে যায়। এরপর সম্রাট মীরের হাঁটুতে লাথি দেয়। মীর পা ধরে বসে পড়ে। সম্রাট মীরের ঘাড়ে লাথি দিতেই মীরের মুখ দিয়ে মাটিতে লাগে। মুখে থাকা রক্ত মাটিতে লেগে আছে। সম্রাট মীরের কলার ধরে টেনে তুলে নিজের মাথা দিয়ে মীরের নাকে সমস্ত শরীরে আঘাত করে। মীর কয়েক কদম পিছিয়ে গিয়ে মুখ চেপে ধরে। সম্রাট মীরের কাছে এগিয়ে গিয়ে বুক বরাবর লাথি দেয়। মীর গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে উল্টে মাটিতে পড়ে যায়। সম্রাট মীরের কলার ধরে টেনে বসিয়ে দিয়ে বলে, সৃষ্টিতে আমি রবীন্দ্রনাথ, বিদ্রোহের কবি নজরুল, কখনোই পাই না ভয়, রক্তচক্ষু এক চুলো। আমি প্রথমে মিলনের কথা বলি, আমি সাম্যের কথা বলি, তোদের মতো অমানুষের অহংকারে প্রাসাদ আমি নির্মম পায়ে দড়ি, আমি সত্যকে বুকে তুলে ভয় ভীতি মৃত্যুর সাথে রোজই খেলা করি। বলে হাতে থাকা রিভলভারের নল মীরের মুখে ঢুকিয়ে গুলি করে দেয়। মীর পিছনে পড়ে যায়। সম্রাটের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ বন্ধ করে ফেলে। তখনই সেখানে 3টা পুলিশের গাড়ি আসে। মেঘা দৌড়ে সম্রাটের কাছে এসে সম্রাটকে ধরে বলে, পুলিশ এসে গেছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, নয়তো তোমার ফাঁসি হয়ে যাবে। সম্রাট ঘাড় বাঁকিয়ে মেঘার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। এটা দেখে মেঘা সম্রাটের বাহু ধরে ঝাঁকিয়ে দিয়ে বলে, তুমি আমার কথা বুঝতে পারছো না, পুলিশ এসে পড়েছে, তাড়াতাড়ি পালাও এখান থেকে, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। তুমি হাসছো কেন? সম্রাট, পুলিশ এসেছে, তুমি খুন করেছো, আর ওরা তোমাকে নিয়ে গেলে কি হবে বুঝতে পারছো তুমি? কিছুই হবে না। কারো কণ্ঠ শুনে সবাই পিছনে ঘুরে তাকায়। 15 জন পুলিশ দাঁড়িয়ে আছে গেটের কাছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে কমিশনার মাইনুল। শুভ, রাজু আর মেহির দৌড়ে সম্রাটের কাছে চলে আসে। মাইনুল আবার বলে, তোমাদের সামনে যে বসে আছে সে সাধারণ কেউ নয়, এই শহরের রেসিপি সম্রাট চৌধুরী। এতদিন আন্ডার কভার ছিল মীরকে ধরার জন্য। এমপি সম্রাট চৌধুরী শুনে সবাই অবাক হয়ে সম্রাটের দিকে তাকিয়ে আছে। বাকি পুলিশগুলো গিয়ে মীরের লোকজনকে ধরে নিয়ে যায়। সম্রাট বসা থেকে উঠে বলে, হে, এসপি সম্রাট চৌধুরী, এটাই আমার আসল পরিচয়। এই মিশনের জন্য একজন বেকার ছেলে হয়ে এতদিন আন্ডার কভার ছিলাম, আজকে মীরকে মেরে আমার মিশন শেষ হলো। তুই পুলিশ, এটা আমাদের কেন বলিসনি? হ্যাঁ, আমরা তোর এতদিনের বন্ধু, আর তুই আমাদের থেকে এত কিছু সবকিছু লুকালি। এটা ওপর থেকে নিচে ছিল। কোনোভাবে যদি মীরের কানে সম্রাটের আসল পরিচয় চলে যেত তাহলে মীরকে আমরা আজও শেষ করতে পারতাম না। সবাই তাকিয়ে আছে সম্রাটের দিকে, কিন্তু মেঘা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সম্রাট মেঘার কাছে এগিয়ে যেতেই মেঘা মাথা তুলে সম্রাটের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে কি বলবো জানি না, তোমাকে আমি কত অপমান করেছি, কত বাজে ভাষায় কথা বলেছি তোমার সাথে। তোমার কাছে মাপ চাওয়ার মতো মুখ আমার নেই, তোমার এতটা কাছে থেকেও তোমাকে চিনতে পারিনি। মানুষ মাত্রই ভুল করে, তুমিও করেছো। তবে তোমার জন্য মেয়ের সব নেটওয়ার্ক খুঁজে পেয়েছি। মেয়ের যাদের কাছে মেয়েদের পাচার করতো সবাইকে ধরতে পেরেছি আমরা। আর তোমার প্রতি কোনো রাগ আমার কখনোই ছিল না, বরং তুমি মেয়ের সাথে ঘোরার পর থেকে আমি ওর সব কিছু সম্পর্কে জানতে পারি। ভালোবাসতাম তোমাকে, ভালোবাসি তোমাকে, আর ভালোবাসবো তোমাকে যতদিন বেঁচে থাকবো। স্যার, এবার তো একটু রোম্যান্স করার সুযোগটা করে দিন। সম্রাটের কথা শুনে সবাই হাসতে থাকে। কমিশনার মাইনুল সবাইকে নিয়ে চলে যায়। সম্রাট মেঘার হাত ধরে এক টানে তার সাথে মিশিয়ে নিয়ে
নাকে না খসে মেঘার ঠোঁট বন্ধ করে দেয়। আপনার এবার তাকিয়ে আছেন কেন? এরা রোমাঞ্চ করে, আমরা অন্য কোথাও থেকে ঘুরে আসি, চলুন। পরের দিন সবাই সম্রাটের আসল পরিচয় জানতে পারে। যে রেস্টুরেন্ট থেকে সম্রাট আর তার বন্ধুরা অপমানিত হয়ে এসেছিল, সেই রেস্টুরেন্টের ম্যানেজার আর সেই ছেলেকে চাকরি থেকে বের করে দিয়েছে। শামীম চৌধুরী মেঘার আব্বু আম্মুর সাথে কথা বলে মেঘা আর সম্রাটের বিয়ের দিন তারিখ ঠিক করে। যারা সম্রাটকে অপমান করেছে সবাই সম্রাটের সত্যিটা জেনে নিজেরাই বকা দিচ্ছে। শুনুন, কারো সম্পর্কে না জেনে তার পোশাক দেখে তাকে বিচার করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্পটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।